কখনো ভাবিনি নিজের ভাবিকেই বিয়ে করতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমার বাসর, শুধু আমার না, আমার আর ভাবির। এখন তো ভাবি না বউ, কিন্তু আমার চিন্তা হচ্ছে নীলাকে নিয়ে, আমার গার্লফ্রেন্ড, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। তারপর প্রেম। নীলা তো আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নীলাকে এখন কি বলবো? নীলা কি মেনে নিবে সেটা? কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? রুমে যা। আম্মুর কণ্ঠে পেছনে ফিরে তাকালাম। হুম। তুই কি আপসেট? না, এটা তো আমার দায়িত্বের মধ্যে। হুম, যা রুমে যা। তারপর আমি ছাদ থেকে নিচে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কি করব ভাবতে পারছি না। সাহস জুগিয়ে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ভাবি জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। ভাবির দৃষ্টি আকর্ষণ করার জন্য মীরা আমার দিকে তাকালো, আর দৃষ্টি একেবারেই শান্ত। কিভাবে মেয়েটা নিজেকে দমিয়ে রাখতে পারে? কাব্য, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? ছাদে ছিলাম। তুমি জানালায় দাঁড়িয়ে কি করছো কোলাউরি? না, কি করে ঘুমাই বলো? গলায় যেন কথা আটকে গেল। আমি কিছু বললাম না। তখন মীরাই বলল, আচ্ছা কাব্য, আমার সাথে এমন কেন হলো? কি দোষ করেছি আমি? কেঁদো না প্লিজ। তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। তুমি এখন নীলাকে কি জবাব দেবে? ভাবিকে আমি নীলার কথা শেয়ার করতাম, তাই জানে। এতে তোমার কোনো দোষ নেই। তুমি নিজেকে দোষারোপ করো না প্লিজ। কিন্তু মীরা কেঁদেই চলেছে। কাঁদবে না প্লিজ, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ভাবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আমি জানালার পাশে দাঁড়ালাম। ভাবিকে ভাবিকে তো খুব ভালোভাবেই সান্ত্বনা দিলাম। এখন নিজেকে শান্ত করি কি করে? নীলা আমাকে প্রতারক ভাববে না তো? কি করব এখন? কি করার আছে আমার? কি করতে পারি আমি এখন? তখন হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরে তাকিয়ে দেখলাম মীরা। নীলার কথা ভাবছিলে? আমি মাথা নাড়ালাম। এখনও ঘুমাওনি? না, আমার ঘুম তো সেদিনই চলে গেছে, যেদিন থেকে নিশান নিখোঁজ। নিশান? নিশান আহমেদ আমার ভাইয়া। আমার আজ 4-5 মাস থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। জানি না কোথায় আছে ভাইয়া। তখন আমি কিছু বললাম না। জানালার দিকে হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। তখন মীরা বলল, আমাকে নীলের সাথে দেখা করে দিতে পারবে? আমি তখন ভুরু কুঁচকালাম আর বললাম, কেন? ভয় পেও না, আমি কিছুই করব না। নীলাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, নীলা কি জানে? জানি না, হয়তো জেনে গেছে এতক্ষণে। ও, চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। তুমি আমাদের দেখা করিয়ে দিও। হুম। তারপর কিছুক্ষণ নীরবতা। তুমি ভাইয়াকে খুব ভালোবাসতে, তাই না ভাবি? আমার এই প্রশ্ন শুনে ভাবি শুধু আমার দিকে তাকালো। চোখের পানিগুলো শেষ হয়ে গেছে। ভাইয়া নিখোঁজ যাওয়ার পর ভাবি পুরো পাগল হয়ে যাচ্ছিল। এখন আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। প্রতিদিন রাতেই কাঁদতো বোধ হয়। সকালে চোখ দেখেই বোঝা যেত। তোমার আর নীলার মাঝে আমি বাধা হয়ে দাঁড়ালাম, তাই না কাব্য? না না, এটাতে তোমার কোনো দোষ নেই। এই সময় তোমাকে সাপোর্ট দেওয়া খুবই জরুরি, যেটা আমার দায়িত্ব। তুমি তো নীলাকে ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? আমি কিছু বললাম না। তুমি চুপ থাকলেও আমার সেটা অজানা নেই কাব্য। আমি তখন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। আম্মুর কোথায়? হ্যাঁ, এটা একটা কারণ অবশ্য। আম্মু মীরাকে নিজের মেয়ে হিসেবে ধরে নিয়েছে। আর ভাইয়ার তো কিছু হয়নি, তাহলে ভাবিকে তার আব্বুর বাসায় যেতে হবে কেন? কিন্তু ভাইয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ভাবিকে এখানে রাখার জন্য এটাই একমাত্র কার্য, আমার সাথে বিয়ে দেওয়া। আর এমন সময় ভাবির সাপোর্ট প্রয়োজন। ঠিক বললাম। হ্যাঁ, তবে তবে কি? ভাবি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আরও একটি কারণ আছে। আমি যেটা ভাবছিলাম সেটাই। তুমি কি ভাবছিলে? আমার অনাগত সন্তানের জন্য। আমি মাথা নাড়ালাম। মীরা প্রেগনেন্ট, 4-5 মাসের হবে। তারপর মীরা কিছুক্ষণ আমার দিকে তাকালো। তারপর, জানো কাব্য, তুমি অনেক ভালো। কি জানি, হয়তো। আমি ভেবেছিলাম তুমি আমার উপর বিরক্ত, কিন্তু তুমি আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছ। আমি ভাবলাম তুমি শুধু আম্মুর কথা রাখার জন্য বিয়েটা করেছ, কিন্তু সত্যি তুমি খুব ভালো। আচ্ছা, তোমার এখন রেস্টের প্রয়োজন ভাবি। ঘুমিয়ে পড়ো, যাও। বোকা,
সবার সামনে ভাবি ভাবি করবি নাকি? আম্মু এতে কষ্ট পাবে। তাহলে ভাবি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নাম ধরে ডাকতে পারো। নাম ধরে? সমস্যা নেই তো। না কিন্তু। আচ্ছা যাই ডাকো, সবার সামনে ভাবি ডেকো না শুধু। ওকে, যাও শুয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট। তারপর আমি গিয়ে ছোপায় শুয়ে পড়লাম, কিন্তু মীরা জানালার পাশেই দাঁড়িয়ে রইল। কি হলো, ঘুমাবে না? ঘুম আসবে না। কেন? প্রতি রাতে তো নিশান আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত, এখন তো নিশান নেই, তাই ঘুমও নেই। কিন্তু তোমার তো ঘুমানো প্রয়োজন। কিন্তু আমার তো ঘুম আসবে না। এক কাজ করতে পারি। কি? আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। আর এমন কথা শুনে মীরা আশ্চর্য হয়ে তাকালো আমার দিকে। হয়তো একটু ইতস্তত বোধ করছে আর নিজেকে অপরাধী মনে করছে। কি হলো? না না, লাগবে না, আমি ঘুমাতে পারবো। কিভাবে? চেষ্টা করলে এমনিতেই ঘুম আসবে। আমি তখন সোফা থেকে উঠে মীরার কাছে গেলাম। আমি জানি তোমার ঘুম আসবে না, চলো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আমি মীরার হাত ধরে টেনে বিছানার দিকে যেতে লাগলাম। মীরা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে পারছে না। আমি মীরাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম। মীরা লজ্জায় চোখ বুঝে নিল। মীরার যেন কেমন কেমন লাগছে। এতদিন নিশানের সাথে সংসার করলো, আর এখন তার আপন ছোট ভাইয়ের সাথে। ছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে মীরার। তারপর এসব ভাবতে ভাবতে মীরা ঘুমিয়ে গেল, আর আমি উঠে পড়ি এবং সোফায় গিয়ে শুয়ে পড়ি। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। হাত পা উপরে তুলে বড় করে হাই তুললাম। বিছানার দিকে তাকিয়ে দেখলাম মীরা এখনও ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় পরীর মতো লাগছে মীরাকে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। মোবাইলটা হাতে নিয়ে অন করলাম। তখন নীলার 10টা মেসেজ দেখে আমার চোখ চরক গাছ। মেসেজ ওপেন করলাম। কংগ্রেস মিস্টার কাব্য, আপনার বিবাহিত জীবন সুখের হোক। তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটুকু ভালোবাসতাম? কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? আমার অপরাধটা কি ছিল? ইউ আর আ চিটার কাব্য, ইউ আর আ লায়ার। সেই দিন কি বলেছিলে মনে আছে? জীবন চলে গেলেও আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এই তার নমুনা। লাস্ট একটা জিনিস চাই, তুমি সুখে থাকো। মেসেজগুলো পড়ে আর বুঝতে বাকি রইল না যে নীলা আমার বিয়ের ব্যাপারটা জেনে গেছে। শিট, এখন কি করে বোঝাবো নীলাকে যে আমি নিজ থেকেই বিয়ে করতে চাইনি? কি করে বোঝাবো? উফ, কি করি এখন? সত্যি নীলা আমাকে অনেকটাই ভালোবাসে, তাই হয়তো ব্যাপারটা সহ্য করতে পারেনি। তখন আমি তাড়াতাড়ি নীলার ফোনে কল করলাম। না, বন্ধ দেখাচ্ছে। নীলা তাহলে সত্যি আমাকে প্রতারক ভেবে নিল। আমি আর কি করতাম? কিন্তু নীলা যাই করুক, নীলাকে ছাড়া তো আমিও থাকতে পারবো না। আম্মুকে নীলার কথাটা বলা হয়নি, বলার সময় পাইনি। হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তখন কাব্য, কোনো সমস্যা? আমি এতক্ষণ নীলাতেই মগ্ন ছিলাম। হঠাৎ কারো কণ্ঠ শুনে চোখ তুলে তাকালাম। দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। উঠে পড়েছ? বললে না তো। না, তেমন কিছু না। আমি জানি সমস্যাটা। আমি তখন অসহায় দৃষ্টিতে তাকালাম মীরার দিকে। মেয়েটার আশ্চর্য এক ক্ষমতা আছে, মনের কথা বুঝে নিতে পারে কিভাবে জানো? নীলা বিয়ের ব্যাপারে জেনে গেছে, তাই না? আমি মাথা নাড়ালাম। ভয় পেও না, শুধু আমার আর নীলার যোগাযোগ করিয়ে দিও, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, মনে থাকে যেন। বলে মীরা ওয়াশরুমে ঢুকলো এবং ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর আমাকে বলল, ফ্রেশ হয়ে নিচে আসো। বলে মীরা নিচে চলে গেল। আমি বুঝি না মেয়েটা আমার কেয়ার করছে না, আমি মেয়েটার কেয়ার করছি। তারপর ফোনটা হাতে নিয়ে নীলার ফোনে আরেকবার ট্রাই করলাম। না, সংযোগ বন্ধ দেখাচ্ছে। কিন্তু এই ব্যাপারটা তো একটু না, অনেক বড়ই। কারো ভালোবাসার মানুষের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে কেউই স্বাভাবিক থাকে না। নীলাকে নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আমার এমন কর্মকাণ্ডে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকলাম। এদিকে মীরা নিচে নেমে এলো। খুব অস্থির লাগছে নিজেকে। রাতে একটুও ঘুমাইনি। কাব্য ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। কি করে ঘুমাবে মীরা? এতদিন যার স্পর্শে ও ঘুমের দেশে তলিয়ে যেত, এখন তো সে নেই। তাহলে মীরা ঘুমাবে কি করে? নিশাদ কি আর ফিরে আসবে না? যদিও আসে, তাহলে যদি শোনে ওর ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তখন কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। মীরা ভাবে ওর জন্যই কাব্য ওর ভালোবাসাকে হারাতে চলেছে। নিজেকে কঠোর শাস্তি দিতে ইচ্ছে হচ্ছে মীরার।
যে করে হোক নীলার আর কাব্যের ভালোবাসা সহজ করে দিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এদিকে আমি ফ্রেশ হয়ে একটা শার্ট পরে নিচে নামলাম। বাসাটা বেশ উৎসব মুখর, তেমনটা না হলেও একমত আর কি। যতই হোক ছোট ছেলের বিয়ে। নিচে নামতেই দেখলাম মীরা আর আম্মুর মধ্যে কথোপকথন চলছে। কি রে মা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হুম। ছোট্ট করে উত্তর দিল মীরা। আম্মু মীরার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরলেন। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি নিজেকে শক্ত রাখবি, নিশানের কথা ভেবে কষ্ট পাবি না। যদিও আম্মুর চোখে পানি আছে, তবুও বললেন, আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আম্মু, তোমার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমনই কষ্ট হচ্ছে, তাহলে আমি নিজেকে সহজ করবে কি করে বলো? তখন সাথে সাথে আম্মু দুপুরে কেঁদে উঠল। আম্মু তখন মীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আম্মু, কাব্যকে এসবের মধ্যে জড়ানো কি দরকার ছিল? তোর মতো এত ভালো আর মিষ্টি মেয়েকে হারাতে চাই না যে, তাই। মীরা তখন আম্মুকে জড়িয়ে ধরলো আর শক্ত করে। কিন্তু কাব্যর জীবন আর ভবিষ্যৎটা যেন নষ্ট করে দিলে। আমার বিশ্বাস এতে কাব্যের জীবন নষ্ট নয়, বরং আরো ভালো হবে, সুন্দর হবে। যার তোর মতো একটা বউ আছে তার জীবন নষ্ট হয় কিভাবে? মীরা তখন নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আম্মুর দিকে। আচ্ছা যা, এখন টেবিলে গিয়ে বস, আমি নাস্তা রেডি করছি। তখন আম্মু আমার দিকে আসলো। আমাকে দেখতেই মিষ্টি একটা হাসি দিলেন আর বললেন, ঘুম ভাঙলো তোর? হুম। যা টেবিলে যা। আমি টেবিলের দিকে না গিয়ে একটু বাইরের দিকে গেলাম। নীলাকে ফোনে ট্রাই করলাম, দেখি পাই কিনা, কিন্তু না, এখনও সুইচ অফ দেখাচ্ছে। তখন হঠাৎ করে আরেকবার ট্রাই করতেই ফোন ঢুকে গেল। 2-3 বার রিং হওয়ার পর রিসিভও করলো। হ্যালো নীলা, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না, নীরব। হ্যালো নীলা, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, তবুও ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি জানি এরা নেট প্রবলেমের কারণে হচ্ছে না, বরং নীলা নিজ থেকে কথা বলছে না। শিট, কেটে দিল। কি করে বোঝাই ওই মেয়েকে যে আমি কতটা ভালোবাসি ওকে? সারা রাত কত কষ্টের মধ্যে কাটিয়েছি ওর জন্য। নীলা কি সেটা বুঝতে পারবে না কখনো? আরও কয়েকবার ট্রাই করলাম, রিং আসছে, রিসিভ করছে না। 5-6 বার কল করার পর যখন ধরলো না, তখন একটা মেসেজ করলাম, নীলা প্লিজ একটাবার ফোনটা রিসিভ করো, শুধু একটা বার প্লিজ। মেসেজ দেওয়ার কিছুক্ষণ পর আবার কল করলাম। এখন 2-3 বার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? একটাবার কথা বলো প্লিজ। কিছুক্ষণ নীরব থাকার পর, কি আর বলবে তুমি? বাসর রাতের গল্প শোনাবে, তাই না? স্পষ্ট কান্না শব্দ ভেসে আসছে। প্লিজ কেঁদো না, আমার কথাটা শোনো প্লিজ। কিন্তু বাসে নীলা ফুবিয়ে ফুবিয়ে কাঁদছে। দেখো লক্ষ্মীটি, কেঁদো না প্লিজ। চুপ, একদম আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। আচ্ছা, অন্তত পক্ষে কান্নাটা থামিয়ে আমার কথাটা শোনো। তারপর নীলা কান্না থামালো, তবুও ফোপানো শোনা যাচ্ছে। নীলা, আমি এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে করিনি। ও, ভালো কথা। তারপর? বিশ্বাস করো, আমি আম্মুর কথা রাখার জন্য এই বিয়েতে রাজি হয়েছি। বাহ, বেশ তো। বিয়ে করে ফেলেছ, অথচ বিয়েতে তোমার মত ছিল না। গল্পটা বেশ মানিয়েছে। আগে তো তুমি বোকা শোকা ছিলে, এখন বেশ চালাক হয়ে গেছো কাব্য। বিশ্বাস করো প্লিজ, আমি শুধু আম্মুর কথা রাখার জন্যই বিয়েটা করেছি। তাকে করেছি জানো? কাকে আবার? মীরা নামের একটা মেয়েকে? মীরাকে জানো? কে আবার? তোমার সাথে যার বিয়ে হয়েছে? আরে চুপ করো। নীলা কোনো কথা বলল না, তবে কান্নার বেগ বাড়তেই থাকলো। মীরা আমার ভাবি, আমার বিয়েটা ভাবির সাথেই হয়েছে। মানে? মানে ভাবি প্রেগনেন্ট, আর ভাইয়ার 4-5 মাস থেকে নিখোঁজ। এই সময় ভাবিকে সাপোর্ট দেওয়া খুব জরুরি। ভাইয়ার নিখোঁজ হওয়ায় ভাবি একেবারে ভেঙে পড়েছিল। তাই আম্মু আমাকে বিয়ের কথা বললে আমি মানা করতে পারিনি। মানা করতে চেয়েছিলাম, কিন্তু আম্মু কোনো কথা বলতে নিষেধ করেছিল। মীরার সাপোর্টের জন্য তোমার আম্মু তোমাকেই বেছে নিল, আর কাউকে পেল না? আর তুমিও দেই দেই করে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? নীলা, বোঝার চেষ্টা করো, আমি আম্মুর চাপে বিয়েটা করেছি। সেটা তো বুঝলাম, কিন্তু কাল রাতে যে তোমাদের বাসর রাত ছিল। বলেই হু করে কাঁদতেই থাকলো। আরে চুপ করো, কিসের বাসর রাত? তার মানে তোমাদের মাঝে কিছু হয়নি? না। আমি বিশ্বাস করি না। তোমরা ছেলেদের সামনে একটা বিয়ে করা বউ থাকবে আর তোমরা কিছু করবে না, এটা সম্ভব? আচ্ছা,
তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি মীরার সাথে দেখা করতে পারো। না মানে? কাল তোমার সময় হবে? যদি সময় থাকে তাহলে কফি শপে এসো, মীরার সাথে মিট করলেই বুঝতে পারবে। হুম আচ্ছা এখন রাখি। হুম। তারপর ফোন কেটে দিলাম। যাক, এখন একটু শান্তি পাচ্ছি। নীলার সাথে কথা বলতে পারলাম। ঘরে ঢুকে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে আর একজন প্রতিবেশী আন্টি বসে আছেন। এরা এখানে কেন, কি মতলবে এসেছে কে জানে। তখন শুনলাম, তোমার কপাল ভালো, এক ভাইকে খাওয়ার পর তার ছোট ভাইকে বর হিসেবে পেয়ে গেছো। এমন অলক্ষণে মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামীর মৃত্যু ডেকে আনলো আর এখন আবার অন্যজনের বউ হয়ে আছে। তাদের কথা শুনে রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এদের এগুলো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ভাইয়া নিখোঁজ, এতে মীরার কি দোষ? আর মীরা তো এই বিয়ে করতে চায়নি, আম্মুই ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছে। তখন আমি মীরার এসব মেয়েদের এই একটাই কাজ, এক ভাইকে শুষে নিয়ে এখন আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। আমি মীরার দিকে তাকালাম। মেয়েটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে আম্মুও নেই। আমি তখন এগিয়ে গেলাম আর বললাম, আমাদের আবার কি সমস্যা বাবা? এই তো নতুন বউ দেখতে এলাম। একটু আগে কি যেন বলছিলেন, এক ভাইকে শুষে নিয়ে আরেক ভাইয়ের ঘাড়ে চেপে বসেছে। কে কাকে শুষে নিয়েছে? হ্যাঁ, ভাইয়া নিখোঁজ, এতে মীরার কি দোষ? আরও অলক্ষণে হলো কিভাবে? ওর কারণে কি ভাইয়া নিখোঁজ হয়েছে নাকি? ভাইয়া নিখোঁজ হয়েছে, এখানে মীরার দোষ কোথায় খুঁজে পেলেন আপনারা? আমি চিৎকার দিয়ে বলছিলাম কথাগুলো। আমার চিৎকারে সবাই এসে উপস্থিত হলো। এরকম মেয়েকে তো অপেয়া বলা ঠিক। স্বামীর নিখোঁজ হওয়ার 3-4 মাস হতে না হতেই অন্য আরেকজনকে বিয়ে করে বসলো। কি খারাপ স্বভাবের মেয়ে এরা। চুপ করুন, আর একটা খারাপ শব্দ বলবেন না মীরাকে নিয়ে। বিয়েটা ওর ইচ্ছেতে হয়নি, আম্মুর ইচ্ছেতে হয়েছে। আম্মু ওকে প্রমিস করিয়ে বিয়েতে রাজি করিয়েছেন, না হয় মীরা এই বিয়েতে রাজি হতো না। এমন মেয়েকে আপনারা অপয়া বলছেন যে স্বামীর নিখোঁজ হওয়ার খবরে দিনে 2 থেকে 3 বার জ্ঞান হারিয়েছে। এমন মেয়েকে আপনারা অলক্ষণে বলছেন যে গর্ভে সন্তান থাকা সত্ত্বেও তার পরোয়া না করে স্বামীর নিখোঁজ শোকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। কেমন মহিলা আপনারা? মীরার মতো পরিস্থিতি যদি আপনার মেয়ের হতো তাহলে এরকম বলতে পারতেন? হতে পারে না। আমাদের মেয়ে এরকম হতেই পারে না। হতে পারে না। তাহলে আপনার মেয়ে বিয়ের 2 মাস পরে ডিভোর্স হয়ে এখন ঘরে বসে আছে কেন? এই আপনার মেয়ের ভালোর নমুনা, এই আপনার মেয়ের ভালোর নমুনা। সবাই তখন চুপ। মীরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মীরার হাত উপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলাম। চলো মীরা। তারপর কয়েক সিঁড়ি উঠে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, ওনাদের যেন আর বাড়ির আশেপাশেও না দেখি, বলে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখলাম আম্মুর চোখে পানি চিকচিক করছে। এটা হয়তো আনন্দ অশ্রু। মীরাকে নিয়ে রুমে আসলাম। রাগ এখনও আমার মাথায় চড়ে আছে। মীরা আস্তে আস্তে আমার কাছে এলো, বলল, খামোখা আন্টিদের সাথে ঝগড়া করলে কেন? ওরা তো ঠিকই বলেছিল। চুপ। কি ঠিক বলছিল ওরা? হ্যাঁ, এই যে আমি অলক্ষণে অপয়া। একদম চুপ। এরকম কথা নেক্সট টাইম মুখে আনলে মুখ সেলাই করে দেব। কে বলেছে তুমি ওরকম? যত সব আজগুবি কথাতে বিশ্বাস করো তোমরা মেয়েরা। মীরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি আসলে ভালো কাব্য। জানি আমি। সকালের নাস্তাও করোনি। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। একটুও নড়বে না। আজ থেকে তোমার কাজ করা বন্ধ। মানে? তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মীরা বসে বসে ভাবতে লাগলো, কাব্য আসলে খুব ভালো, খুব ভালোর থেকে আরও বেশি ভালো। বোঝাই যাচ্ছে খুব কেয়ার নিবে মীরার। এই মুহূর্তে মীরার নিশানের কথা খুব মনে পড়ছে। এখন যদি নিশান থাকতো তাহলে কত কিছুই না করতো। মীরা প্রেগনেন্ট শুনলে খুশিতে আটখানা হয়ে যেত। মীরা পেটে মাথা লাগিয়ে বাবুর সাথে কথা বলতো, কত পাগলামি করতো। যদিও মীরার বাবুটা এখনও অনেকটাই ছোট, যার শুধুমাত্র অস্তিত্বই আছে। এদিকে আমি নিচে আসলাম। নাস্তা নিয়ে উপরে উঠতে যেতেই আম্মু বলল, এমনভাবেই মেয়েটার পাশে থাকিস, হারিয়ে যেন না যায় মেয়েটা। আমি অপ্রস্তুত হাসি দিলাম। তারপর রুমে এসে দেখলাম মীরা কি যেন ভাবছে। তুমি আবার চিন্তায় মগ্ন? তোমার না চিন্তা করা মানা? মীরা তখন আমতা আমতা করে বলল, আসলে কোনো আসলে টাসলে নাই, এখন খাওয়া শুরু করো। বলেই মীরার মুখের দিকে এগিয়ে দিলাম খাবার। মীরা তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, নাও। মীরা তখন কিছু না বলে খাবারটা মুখে নিল। তারপর মীরাকে খাইয়ে দিতে লাগলাম।
আমি নিজেও খেতে লাগলাম। নীলা তোমার সাথে দেখা করতে চায়, সকালে কথা হয়েছিল। মীরা খাচ্ছিল, তখন আমার এই কথা শুনে খাওয়া বন্ধ করে দিল আর আমার দিকে ও কখন? তাকালো কাল বিকেলে। হঠাৎ নীলার কথাটা শুনে মীরার বুকটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। মীরা ভাবলো কাব্য কি হারিয়ে যাবে ওর কাছ থেকে। পরক্ষণে আবার ধিক্কার দেয় নিজেকে। কি ভাবছি এসব আমি? কাব্যের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি না তো? না না, এটা কি করে হয়? নিশান ছাড়াও কাউকে ভালোবাসতে পারবে না আমি। একমাত্র নিশানই আমার ভালোবাসার জগৎ, আর কেউই না, কাব্যও না। হয়েছে, আর খাবো না। খাবে না মানে? এগুলো কে খাবে? তুমি খাবে? না না, আমি একা খাবো না, আমার সাথে তোমাকেও খেতে হবে। আর আমি আর খাবো না, প্লিজ। ওকে, তাহলে খাবার রেখে আসি। রেখে আসবে কেন? তুমি খাবে না? তুমি যখন খাচ্ছ না তাহলে আমিও খাবো না। বললাম তো আমার পেট ভরে গেছে, রাগ করো না, তুমি খেয়ে নাও প্লিজ। খেতে পারি, একটা শর্ত। শর্ত? কি শর্ত? যদি তুমি খাইয়ে দাও। কথাটা শুনে মীরা হঠাৎ চমকে উঠল। এরা দুই ভাইয়ের মাঝে এত মিল কেন? প্রতিটা কাজেই একে অপরের প্রতিরূপ। নিশানও এই কাজটা করতো, ওকে প্রায় খাইয়ে দিতে হতো। আমি নিশানকে যতই ভুলতে চাই ততই নিশান আমার কাছে চলে আসছে। আমি তো নিশানকে ভুলতে চাইনি, নিশানের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আম্মু তো আমাকে প্রমিস করিয়েছেন যেন আমি নিশানকে ভুলে যাই, কাব্যকে আপন করি নাই। কিন্তু কি করে করবো এটা? আমি নিশানকেই ভালোবাসি, আর কাব্য তো নীলাকে ভালোবাসে। আমি জানি নিশান ফিরে আসবে, আর তা খুব তাড়াতাড়ি। লাগবে না, আমি যাচ্ছি বলেই আমি উঠে চলে আসছিলাম। এমন সময় মীরা আমার হাত ধরে। না না, বসো, আমি দিচ্ছি খাইয়ে। তারপর আমি মীরার দিকে তাকালাম। মীরাও আমার দিকে তাকিয়ে আছে, হাত ধরে আছে বলে লজ্জা পেল। হাত ছেড়ে দিয়ে নিজের দিকে তাকিয়ে নাস্তাগুলো ওর কাছে নিল। না, লাগবে না, তুমি শুয়ে বিশ্রাম করো। তোমার যখন ভালো লাগছে না তখন খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি কি বললাম নাকি যে আমার ভালো লাগছে না? আস্তে করে বলল নিচের দিকে তাকিয়ে। না, বলনি, তবে আমি বুঝতে পেরেছি যে তোমার ভালো লাগছে না। মীরা কিছুক্ষণ নীরব থাকার পর বলল, কথা না বলে বসো, আমি খাইয়ে দিচ্ছি। বসে পড়লাম। মীরা খাবার আমার মুখের সামনে তুলে ধরলো আর আমি গপ করে মুখে ঢুকিয়ে নিলাম এবং মীরা ফিক করে হেসে দিল। মীরার দিকে তাকিয়ে আমিও হেসে দিলাম। একটা কথা বলি, বলো। তোমার ওই গ্যাদা দাঁতটা তো আগে কখনো দেখিনি, হাসলে খুব সুন্দর লাগে তোমাকে। কথাটা শুনে মীরা চোখ তুলে তাকালো আমার দিকে। এদের মধ্যে এত মিল কি করে হতে পারে? এদের ভাবনা একে অপরের ভাবনার সাথে পুরোপুরি মিলে যায় কি করে? নিশান প্রতিবার আমাকে আমার হাসিটার কথা বলতো, আর ওই দাঁতটার কথাও। আর এখন কাব্য বলছে, কাব্য আমাকে নিশানের কথা ভুলাতে চাইছে, অথচ বারবার শুধু মনে করিয়ে দিচ্ছে। তবে কাব্য তুমি খুব ভালো। মীরা অপলক দৃষ্টিতে তাকায় কাব্যের দিকে। মীরা সেই কখন থেকে কি যেন ভেবেই যাচ্ছে। এই মেয়েটা শুধু চিন্তায় মগ্ন থাকে। দূর, তোমাকে না বললাম চিন্তা না করতে, তবুও সবসময় ভাবুক হয়ে সরি, আসলে একে আটকিয়ে দিলাম। হয়েছে, বলা লাগবে না, তুমি যাও শুয়ে পড়ো, আমি নিচে এগুলো রেখে আসছি। মীরা মাথা নাড়িয়ে বলল। হুম। তারপর আমি রুম থেকে বেরিয়ে নিচে গেলাম। থালা প্লেট রেখে আসলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম আম্মু নিচে আসছে। কাব্য, বলো আম্মু। মীরা কোথায়? রুমে শুয়ে আছে, বিশ্রাম নিতে হবে না তাই। বেশ, মেয়েটার খেয়াল রাখিস বাবা, হারিয়ে গেলে কিন্তু পস্তাতে হবে। আমি হাসি দিয়ে বললাম, চিন্তা করো না আম্মু, আমি আছি তো। আম্মু একটা অর্থপূর্ণ হাসি দিল। এদিকে মীরা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। মীরার এখন কাব্য বুঝে নেয় কি করে যে আমি ভাবছি। কি এক আশ্চর্য ক্ষমতা ছেলেটির! না কাব্যর সামনে আর ভাবা যাবে না, পরে আবার কাব্য রাগ করবে। মীরার এখন নিশানের কথা খুব মনে পড়ছে, কাঁদতেও পারছে না ভয়ে। আমি যদি রাগ করি, আবার আম্মুকেও প্রমিস করেছে, কিন্তু ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে মীরার। মীরা তখন তার এক হাত পেটের উপর রাখলো, বাবুকে ছুঁয়ে দিচ্ছে। নিশান থাকলে হয়তো এভাবে ছুঁয়ে দিত। কোথায় গেল নিশানটা? এতটাই নিষ্ঠুর হয়ে গেল। ও জানে না যে ওকে ছাড়া ওর জান পাখিটা থাকতে পারে না। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়লো তখন। এদিকে আম্মুর সাথে কথা বলে আমি রুমে এলাম। দেখলাম মীরা শুয়ে আছে পেটে হাত দিয়ে। বাবুটা কি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার কণ্ঠ শুনে মীরা চমকে উঠল, হাত ছড়িয়ে নিল তাড়াতাড়ি। লজ্জা পেয়েছে বেশ। আমি গিয়ে বিছানায় বসলাম। না, এমনি হেমনি কি? এমনি হাত
রেখেছিলাম আর কি। লজ্জা পেয়ে নিজের দিকে তাকিয়ে বলল মীরা। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে, তুমি বিশ্রাম করো, উঠবে না কিন্তু। মীরা মাথা নাড়ালো। তারপর আমি রুম থেকে বেরিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি বের হচ্ছি, কোথায় যাচ্ছিস? একটু দরকার আছে, একটু লেট হবে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস। ঠিক আছে বলেই আমি বেরিয়ে পড়লাম। এদিকে মীরার খুব ইচ্ছে হচ্ছিল আমাকে জিজ্ঞেস করতে কোথায় যাচ্ছি, ওকে যেন নিয়ে যাই। মীরা বেশ খানিক মাস ধরে কোথাও যায়নি তাই, কিন্তু বলতে পারেনি। আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে নীলার ফোনে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কোথায় তুমি? কেন, কোথায় আবার? বাসায় থাকি, বাসায় আছি। আরে এত কড়া জবাব দিচ্ছ কেন? একটু দেখা করতে পারবে? না, আমার এত সময় নেই। সত্যি নেই? আমার আমার সময় সব সময় থাকে। বোধহয় তোমার সময় নেই, নতুন বর, হয়তো কাজে ব্যস্ত আছো। আরে এরকম কথা বলছো কেন? একটাবার দেখা করো প্লিজ। কোথায়? পার্কে আসতে পারবে? পার্কে কেন? আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? প্লিজ সহজ করে কথা বলো। আচ্ছা তুমি বলো কোথায় আসবো? তুমি যেখানেই বলেছো সেখানেই থাকো, আমি আসছি। ওকে আসো। তারপর আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। এই মেয়ের এত তেজ আসে কোথা থেকে রে বাবা? আমি পার্কে গিয়ে উপস্থিত হলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলা আসলো। কি করছো, ভালো আছো? তোমার মতো অতটা ভালো নেই। মেজাজ খারাপ করো না প্লিজ। এখন তো মেজাজ খারাপ হবেই, তোমার বউ তো আছে, তাহলে আমাকে দিয়ে কি করবে এখন? আমি তো গেল না। নীলা তুমি বোঝো না কেন? আমি সত্যিই এই বিয়েতে রাজি ছিলাম না। আমি তোমাকেই ভালোবাসতাম আর এখনও বাসি। ভালোবাসো আমাকে? কেন, কোনো সন্দেহ? যদি বলি তুমি এক্ষুনি আমাকে বিয়ে করো, পারবে বিয়ে করতে? আমি অবাক হয়ে তাকালাম নীলার দিকে। মেয়েটার মাথায় কি গন্ডগোল পাকছে কে জানে। কি বলছো তুমি এসব নীলা? এখন? জানতাম পারবে না। যখন তুমি মীরাকে ডিভোর্স দিয়ে দিবে আর আমাকে বিয়ে করবে, তখনই আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো, তার আগে না। বলেই নীলা চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার যাওয়ার দিকে। তখন আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করতে পারি এখন? আমি তো সত্যি নীলাকে ভালোবাসি, কিন্তু নীলা আমাকে যে পরিস্থিতিতে ফেললো, এখন কি করতে পারি? নীলাকে ভালোবেসেছি সেহেতু বিয়েও করতে হবে। কিন্তু এদিকে মীরা, আমার যা মনে হচ্ছে মীরাকে আমি একটুও স্বাভাবিক করতে পেরেছি। কিন্তু এখন যদি এমন কিছু করি তো মীরা ভেঙে পড়বে। যদিও ও আমার জন্য দুঃখ করবে না, তবুও আমি ওর বন্ধু, কিন্তু নীলাকে হারিয়ে ফেলবো না, এটা হতে পারে না। আমি নীলাকে অনেক ভালোবাসি, তাই নীলার দেওয়া শর্তেও আমি মেনে নিতে রাজি। তারপর বাসায় ফিরলাম, খুব কষ্ট হচ্ছে। নীলা এমন করতে পারলো আমার সাথে? কি করে বের হই এই গোলকধারা থেকে? একদিকে মীরা আমার বিয়ে করা স্ত্রী, অন্যদিকে প্রেমিকা নীলা আমার ভালোবাসা। মীরাকে ডিভোর্স দিলে আম্মু আর মীরা দুজন কষ্ট পাবে, আর আম্মুর সিদ্ধান্ত ছাড়া তো কিছু করতেও পারবো না আমি। আর নীলাকে ছাড়া তো আমি অসম্পূর্ণ। বাসায় ফিরে সোজা রুমে গেলাম। মীরা রুমে নেই। কোথায় গেল মেয়েটা? বলেছিলাম বিশ্রাম করতে, আর উনি কোথায় যে গেল? তখন আমি আম্মুর রুমের দিকে গেলাম। কি রে, এসে গেছিস? মীরা কোথায়? কোথায় আবার, রুমে আছে, দেখ গিয়ে। পেলাম না তো। ভালো করে খুঁজে দেখ, রুমেই কোথাও আছে মনে হয়। তারপর রুমে এসে চারিদিকে খুঁজতে লাগলাম, কিন্তু না, কোথাও নেই। তখন বারান্দায় কারো উপস্থিতি টের পাচ্ছি। মনে হয় বারান্দায় আছে। বারান্দায় গিয়ে দেখলাম মীরা বারান্দার গিলে হাত রেখে দাঁড়িয়ে আছে, বাইরের দৃশ্য দেখছে বোধহয়। আমি বলে গেলাম শুয়ে বিশ্রাম নিতে, আর উনি বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য অবলোকন করছেন। মীরা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। অনেক দিন হলো বাহিরটা দেখিনি। আব্বু আম্মু তো বাসায় নিতে চাইছিল, কিন্তু যায়নি। কাব্য আর আমার বিয়ের দিন আম্মু ভিজা ভিজা চোখে থাকাচ্ছিল, তারপর আর আসেনি। বোধহয় মেয়ের এই কষ্ট দেখতে পারবে না বলে আসছে না। কাব্যটা সে কখন গেল, এখনও এলে না। ও পাশে থাকলে ভালোই লাগে, একাকিত্ব গুছিয়ে উঠতে পারে। কত সুন্দর সুন্দর কথা বলে, আর কত কেয়ারও নেয়। কাব্যকে নীলারও এমন কেয়ার নেয়। এদিকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মীরা এখনও টের পাইনি। কি এত ভাবে মেয়েটা? এক্সকিউজ মি। হ্যাঁ, নেয়। আমার কথা শুনে মীরা চমকে পেছনে ফিরে তাকালো, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মীরা খুব বড়সড় শখ খেলো। কাব্য বুঝলো কি করে আমি মনে মনে কি ভাবছি? হ্যাঁ, নেয়। তুমি এই জগতে নেয়, তুমি এখন ভাবনা জগতে।
কি এত ভাবো? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার সেদিকে খেয়ালই নেই। মীরা আমার কথা শুনে বিস্ময় যেন কাটিয়ে উঠল, তারপর আস্তে করে বলল। ও তখন আমার কথায় যেন মীরা স্বস্তি পেল। তোমাকে না বলেছিলাম বিশ্রাম নিতে, তাহলে এখানে কেন? প্রকৃতিপ্রেমী হওয়ার ইচ্ছা আছে নাকি? না, শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। ও, তুমি তো অনেক দিন হলো ঘুরতে যাও না। মীরা তখন মাথা নাড়ালো। তাহলে আজ যাবে কোথায়? ঘুরতে? মীরা তখন আমার দিকে তাকিয়ে রইল। কি হলো? যাবে মানে যাবে, মানা করার চান্স নেই। কিন্তু কোনো কিন্তু না, সন্ধ্যায় আমরা ঘুরতে যাচ্ছি, এটাই ফাইনাল। ওকে? না মানে বললাম তো, আর কোনো কথা নেই, আমার ডিসিশনই ফাইনাল। মীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুর হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। একটু আগেই না খেলাম সকালের নাস্তা, তো এখন আবার খাবো কি করে? কেন হা করে খাবে? মানা করতে বারণ করলো তো, তাহলে তো যেতেই হবে, তাই না? গুড গার্ল। গুড গার্ল না ছাই। কিছু বললে? না তো। ও, তারপর আমি নিচে গেলাম। আম্মু আর রহিমা খালা তখন খাবার রেডি করছে। আব্বু অফিস থেকে বাসায় এসেছে লাঞ্চের জন্য। আমি নিচে যেতেই কি রে, বৌমা কোথায়? উপরে আসছে। ও, তা মেয়েটাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয় না, মন ভালো হবে। হ্যাঁ, আব্বু সন্ধ্যায় ঘুরতে যাব ভাবছিলাম। ও, খুব ভালো কথা, গাড়ি নিয়ে সারা শহর ঘুরিয়ে আসিস বৌমাকে নিয়ে। এদিকে মীরা রুমে আছে, ভাবুক হয়ে বসে আছে। কাব্য বুঝে নিল যে আমি ঘুরতে যেতে চাই। কি করে? আশ্চর্য। কিন্তু আমার যাওয়াটা কি ঠিক হবে? যদি না যাই তাহলে তো কাব্য রাগ করবে। কি করি, যেতেই তো হবে। নিশানটা যে কেন এমন করলো আমার সাথে? আজ তো কাব্যর বদলে নিশানের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু নিয়তি সেটা হতে দিল না। নিশানের বদলে কাব্যকে ঠিক করেছে নিয়তি, কিন্তু কাব্যকে আমি কি করে মানা করি? ও তো মানা করতেও বারণ করছে। যাক, এসব কথা নিচে যায় না, না হয় ও নিজে উপরে এসে যাবে। তারপর মীরা রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। এদিকে মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা সিঁড়ি দিয়ে নিচে নামলো। মীরাকে দেখতেই আব্বু স্নেহপূর্ণ একটা হাসি দিল। গুড দুপুর আম্মু। আব্বুর কথায় আমরাও হেসে উঠলাম। আমরা জানি আব্বুকে মীরা হাসানোর জন্য বলেছে এটা। মীরাও ফিক করে হাসি দিল। গুড নুন, শুভ নুন। এদিকে আম্মু তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মীরা আর আব্বুর কথাবার্তার ধরন দেখে। তা কেমন কাটলো আজ দিনটা? ভালো কেটেছে আব্বু। সন্ধ্যায় আরও ভালো কাটবে। মীরা তখন প্রশংসূচক দৃষ্টিতে তাকালো আব্বুর দিকে। সন্ধ্যায় তুমি আর কাব্য বেড়াতে যাবে? মীরা তখন আমার দিকে তাকালো। মীরা হয়তো ভাবেনি আমি আব্বু আম্মুকে বলবো ব্যাপারটা। আচ্ছা, এখন আয়, বস, খেয়ে নে। তারপর মীরা এসে আমার পাশে বসলো। গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। আব্বুও অফিসে চলে গেল। আব্বুকে টিফিন সাথে দিলেও খাবার খেতে আসে। সে নাকি একা একা খেতে পারে না, সবার সাথে খেতেই নাকি মজা। সন্ধ্যা হয়ে গেছে। আমি রুমে গিয়ে দেখলাম মীরা আলমারিতে কি যেন খুঁজছে। কি খুঁজছো? শাড়ি? মীরা ঘুরে দেখলো আমি, তখন শুধু মাথা নাড়ালো। পছন্দ হচ্ছে না? না। আমি চুজ করে দিচ্ছি। তারপর শাড়িগুলো উল্টে পাল্টে দেখলাম। একটা সাদা শাড়ি পছন্দ হলো। আমি মীরার দিকে এগিয়ে দিলাম। এটা। মীরা তখন অবাক হয়ে বলল, এটা পরলে তোমাকে সাদা পরীর মতো লাগবে। মীরা আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো? না, কিছু না। তারপর আমি একটা নীল শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে গেলাম। নীলাকে কল করতে হবে, না জানি মেয়েটা কি করছে। আমাকে শক্ত শক্ত কথা বললেও আমি জানি ও নিজেও কষ্ট পেয়েছে। কল দিলাম কিন্তু রিসিভ করছে না। কিছুক্ষণ পর মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে। শিট, মোবাইল বন্ধ করে দিয়েছে। এদিকে মীরা অবাক হচ্ছে। এরা দুই মেয়ের পছন্দ এক হয় কি করে? চলাফেরা এক। নিশান থেকে এই কথাই বলতো, সাদা শাড়ি তোমাকে সাদা পরি লাগবে। নিশানও সাদা শাড়িটাই পছন্দ করতো। এদিকে আমি নিচেই ছিলাম, মীরার জন্য অপেক্ষা করছিলাম। মীরা যখন নিচে নামলো, আসলেই মীরাকে সাদা পরীর মতো লাগছে। এত সুন্দর মেয়েটা। মীরা নিচে নেমে যখন দেখলো আমি হাঁ করে তাকিয়েছি, তখন একটু লজ্জা পেল। কি হলো, এমনভাবে তাকিয়েছো কেন? না, এমনি চলো। আম্মু যাচ্ছি আমরা। যা, যতক্ষণ মন চায় ঘুরে ফিরিস। তখন মীরা একটা হাসি দিল। গাড়িতে উঠলাম দুজন। গাড়ি আমি ড্রাইভ করছি। মীরা বাইরের দিকে তাকিয়ে আছে, বাইরের দিকটা দেখছে। মীরাকে নিয়ে একটা নদীর কিনারায় গিয়ে বসলাম। জায়গাটা তেমন পপুলার না, এমনি জায়গাটা সুন্দর বলে অনেকে এখানে আসে ঘুরতে। খুব সুন্দর পরিবেশ। মীরা গাড়ি থেকে নামতেই লাফালাফি শুরু করে দিল।
যেন কত বছর পর ঘুরতে আসলো। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, খেলাম। মীরাকে খুব খুশি মনে হচ্ছে। এখন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে। চলো। না, আরও কিছুক্ষণ থাকবে। না, চলো। তারপর গাড়িতে উঠলাম, গাড়ি স্টার্ট করলাম, অনেক পথ এগিয়ে আসলাম। তখন হঠাৎ মীরা চেঁচিয়ে উঠল। মীরা সামনের সিটে আমার পাশেই বসেছিল। কাব্য, গাড়ি থামাও কাব্য। কি কি হয়েছে? নিশানকে দেখেছি আমি, গাড়ি থামাও কাব্য। ভাইয়ার কথা শুনে আমিও গাড়ি থামালাম। গাড়ি থেকে বের হলাম সাথে সাথেই। মীরা পাগলের মতো আচরণ করছে। কোথায় দেখেছো? কোথায়? ওই তো এদিকে একটা গাড়ি যাচ্ছিল, ওটাতে দেখেছি। কাব্য, নিশানকে এনে দাও কাব্য প্লিজ। মীরা চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি এখানেই থাকো, আমি আসছি বলে আমি দৌড় দিলাম। চারিদিকে খুঁজতে লাগলাম, একটা গাড়ি দেখলাম, গাড়ির পিছনে ছুটলাম, কিন্তু নাগাল পেলাম না। তখন দৌড়ে গাড়ির পাশে এলাম। মীরা দাঁড়িয়ে আছে আর কাঁদছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তাড়াতাড়ি। কাব্য, নিশান কোথায়? তারপর গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম এবং গাড়িটা যেদিকে গেছে সেদিকটা অনুসরণ করলাম, কিন্তু সেদিকে গিয়ে গাড়িটা আর খুঁজে পেলাম না। তখন আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, কিন্তু না, পেলাম না, কোথাও দেখা যাচ্ছে না। তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, আমি সত্যি দেখেছি, একটা গাড়িতে ছিল নিশান। উফ, খুব বড় ভুল করে ফেললাম, গাড়ির নাম্বারটা নোট করা হয়নি। দেখ। মীরা কেঁদে যাচ্ছে। কি করে বোঝাই এখন ওকে? মীরা, তোমার হয়তো কোথাও ভুল হয়েছে, বোধহয় ভুল দেখেছো। না না কাব্য, আমি সত্যি নিশানকে একটা গাড়ি ড্রাইভিং করে যেতে দেখেছি। তুমি আমার নিশানকে এনে দাও কাব্য প্লিজ, আমার নিশানকে এনে দাও। আমার শার্ট খামচে ধরে টানাটানি করে বলল। আমি তখন আলতো করে মীরার মাথায় হাত দিলাম। প্লিজ, তুমি শান্ত হও, তোমার এখন এভাবে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু মীরা তবুও কাঁদছে। মীরা, ভাইয়া নিখোঁজ, হয়তো কখনো ফিরবে না, কিন্তু তুমি কি চাও না ভাইয়ার স্মৃতি ধরে রেখে জীবনযাপন করতে? মীরা, বোঝার চেষ্টা করো, তোমার পেটে এখন ভাইয়ার অভিজাত। প্লিজ, তুমি এখন এরকম করো না। কিন্তু মীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাব্য, আমি কি আমার নিশানকে কখনো ফিরে পাবো না? প্লিজ তুমি ফিরে এনে দাও আমার নিশানকে প্লিজ কাব্য। হ্যাঁ, পাবে, কোনো একদিন ভাইয়া ঠিকই ফিরে আসবে। এখন বাড়ি চলো প্লিজ। তারপরেও মীরা কেঁদেই চলেছে। তারপর আমি জোর করে গাড়িতে ওঠালাম, তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরলাম। গাড়ির স্টার্ট বন্ধ করে মীরাকে ডাকলাম। মীরা, মীরা, কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো মেয়েটার? মীরা, মীরা, এই মীরা, তাও কোনো কথা বলছে না। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি পানির বোতল থেকে হাতে পানি নিয়ে মীরার মুখে ছিটিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে চোখ খুলল সে। কাব্য, কাব্য নিশান কোথায়? কাব্য নিশান কোথায়? আবার কান্না আরম্ভ করে দিল। তুমি কান্না থামাও প্লিজ, এমন করে কেঁদো না। আমরা বাসায় ফিরে এসেছি, চলো বাসায় চলো। না না, আমার নিশানকে চাই, আমার নিশানকে এনে দাও। তুমি জানো না আমি নিশানকে ছাড়া বাঁচবো না কাব্য। জোরে জোরে কান্না আরম্ভ করলো এবার। তারপর আমি মীরাকে জোর করে ধরে গাড়ি থেকে নামালাম। বারবার কান্নায় ভেঙে পড়ছে, ওর মাথা আমার বুকে আছড়ে পড়ছে। মেয়েটাকে কি করে বোঝাই? এই সময় এত চাপ সৃষ্টি ভালো না। তারপর মীরাকে নিয়ে দরজার কাছে গিয়ে কলিং বেল টিপলাম। আম্মু এসে দরজা খুলল আর মীরাকে কাঁদতে দেখে হক চকিয়ে গেলেন। বললেন, এ কি, মীরার এই অবস্থা কেন? মীরা কাঁদছে কেন কাব্য? আম্মু, আগে মীরাকে নিয়ে রুমে যাও, পরে আমি সব বলছি। আম্মু তখন মীরাকে ধরে নিয়ে গেল রুমে। পেছনে পেছনে আমিও গেলাম। তারপর আম্মু বিছানায় শুয়ে দিল মীরাকে। মীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমি পাশে গিয়ে বসলাম। মীরার মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, শান্ত হও প্লিজ, আর কেঁদো না। এরকম কেন করছো তুমি? কিন্তু মীরা তবুও কাঁদছে। আম্মু, তুমি যাও, আমি মীরাকে ঘুম পাড়িয়ে আসছি। হুম। তারপর আম্মু মীরার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি মীরার মাথায় হাত বোলাতে লাগলাম। আর মীরা কাঁদছে তো কাঁদছেই। চোখ বন্ধ করো মীরা, প্লিজ চোখ বন্ধ করো। তখন আমি নিজে মীরার চোখ বন্ধ করালাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মীরা ফোপাচ্ছে। অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। আমি তখন আলতো করে উঠে পড়লাম, লাইট নিভিয়ে নিচে গেলাম। আম্মু পায়চারি করছে, আমাকে দেখেই এগিয়ে এলেন। কাব্য, কাব্য, মীরার কি হয়েছে? আম্মু, মীরা ভাইয়াকে দেখেছে। কথাটা শুনেই আম্মু ধরপড়িয়ে তাকালো আমার দিকে। সত্যি? কোথায় আছে এখন? আমার ছেলে ভালো আছে তো? আম্মু কাঁদো কাঁদো স্বরে বলল, আম্মু তুমি শান্ত হও, কাঁদছো কেন? কোথায় দেখেছিস তোরা আমার নিশানকে? নিশান এখন কোথায় আছে? তুই ওকে বাড়িতে নিয়ে আসিসনি কেন? আর ও বাড়িতে আসেনি কেন? আম্মু, আম্মু শান্ত হও,
ভাইয়াকে আমি দেখিনি। মীরা আমাকে বলল যে পাশের একটা গাড়িতে ভাইয়া ছিল। আমিও চারিদিকে গাড়িটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। এখন আম্মু কেটে দিল। আমার ছেলেটা এখন কোথায় আছে কে জানে। যেখানেই থাকুক না কেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আমি তখন আম্মুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। আম্মু, মীরা যখন দেখেছে ভাইয়াকে, তখন ভাইয়া এই শহরে কোথাও আছে। তুমি চিন্তা করো না, আমরা খুঁজে বের করব ভাইয়াকে। আম্মু মাথা নাড়ালো, তবে কেঁদেই যাচ্ছে। আম্মু তো আমি তো আম্মুকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাইয়াকে এখন খুঁজবো কোথায়? কোথায় আছে ভাইয়া? আচ্ছা, এখন রুমে যাই, মীরাকে গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে কে জানে। রুমে গিয়ে দেখলাম মীরা এখনও ঘুমিয়ে আছে, কাচুমাচু হয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর মাথার পাশে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি মীরার মুখের দিকে তাকিয়ে আছি। কি আছে ওর মুখে যেটা আমাকে টানছে ওর দিকে? এত মায়াবী কেন মেয়েটা? মীরার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছি। তারপর কিছুক্ষণ মীরার মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর বারান্দায় গেলাম। নীলার ফোনে ট্রাই করছি, কিন্তু ফোন রিসিভ করছে না। ধ্যাত, ফোন ধরছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। কি সমস্যা? ফোন ধরছো না কেন? সমস্যাটা আমার না, তোমার। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার শর্ত পূরণ করবে। আর যেই দিন তুমি আমার শর্ত পূরণ করতে রাজি হবে, সেই দিনই ফোন দিবে, তার আগে নয়। কি হলো, কেটে দিল? নীলা এমন কড়া কড়া কথা আমাকে শোনাতে পারলো? ওর শর্ত পূরণ করতে না পারলে ওকে কল দিব না? কিন্তু নীলার সাথে কথা না বলে আমি থাকবো কি করে? বুঝতে পারছি না কিছু। কেন এমনটা ঘটলো আমার সাথে? কেন এমনটা ঘটলো সবার সাথে? তারপর রুমে এলাম, দেখলাম মীরা এখনও ঘুমাচ্ছে। আমরা বাইরে খেয়ে এসেছি, তাই আর না খেয়ে শুয়ে পড়লাম। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেল। মীরা এখন একটু স্বাভাবিক। খুব কষ্ট করে মেয়েটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছি। প্রথম কয়েকদিন তো খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কাঁদতেই থাকতো সারাদিন। তারপর এই কয়েকদিন মীরাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। প্রায় প্রতিদিনই মীরাকে নিয়ে ঘুরতে যেতাম। রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতাম, গল্প করতাম। বাবুর উপর চাপ পড়বে বলে মীরা এখন আর তেমন ভাবে না, আর কাঁদেও না, তবে উদাস হয়ে থাকে। আর এদিকে নীলার সাথে আমার আর একবারও কথা হয়নি সেই দিনের পর থেকে। নীলা সিম বন্ধ করে রেখেছে। রাত হয়ে গেছে। মীরা বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। আমাকে যে করেই হোক নীলার দেয়া শর্ত পূরণ করতে হবে, যে করেই হোক মীরাকে বলতে হবে। তারপর আমি বারান্দায় যাচ্ছি, আবার আসছি। অস্বস্তি লাগছে। কি করে বলবো মীরাকে? মীরা হয়তো আমার উপস্থিতি টের পেল, পেছনে না তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। কাব্য, ঘুরে আমার দিকে তাকালো, আর আমি মাথা নাড়ালাম। কিছু বলবে? তুমি যদি কষ্ট পাও। মীরা তখন মুচকি হাসলো। বলো। মীরার কথা শুনে আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম। মীরা চেয়ার থেকে উঠে পড়ল। কষ্ট পাবো কেন? আর আমি জানি তুমি আমাকে এমন কোনো কথা বলবে না যাতে আমি কষ্ট পাই। আমার পাশে এসে আমার হাত ধরলো। একই, তোমার চোখ লাল কেন? বলো কাব্য, কি হয়েছে তোমার? একমাত্র তুমিই ছিলে আর আছো যে আমাকে আমার পরিস্থিতির সাথে মোকাবিলা করতে সাহায্য করেছে আর করছো। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। মীরা এসে আমার দুগালে হাত দিয়ে মাথা উপরে তুললো, আর আমার চোখের দিকে তাকালো। বলো কাব্য। নীলা বলেছে, কি হলো, থেমে গেলে কেন? কি বলেছে বলো। তোমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে নেই। কথাটা শুনেই মীরার মুখ মলিন হয়ে গেল। আমার গাল থেকে হাত নামিয়ে নিল। আমি জানি তুমি কষ্ট পাবে, তুমি নিজেকে দোষারোপ করবে, তুমি হয়তো ভাববে তুমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু তুমি খুব ভালো মীরা। নীলার এই শর্ত পূরণ না করলেও আমার সাথে আর সম্পর্ক রাখবে না। তাই মীরা তখন মলিন একটা হাসি দিল, বলল, না, আমি কষ্ট পাইনি। আচ্ছা, তুমি ডিভোর্স পেপার রেডি করো। সত্যিই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। মীরা হাসলো। আমি কষ্ট পাইনি, তোমরা দুজন এক হতে পারলেই আমি খুশি। তোমাদের সমস্যা মিটলেই আমি খুশি। আমি মীরাকে জড়িয়ে ধরলাম। সত্যি তুমি খুব ভালো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। মীরাও হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি জড়িয়ে ধরা থেকে ছেড়ে মীরার গাল দুটো ধরে বললাম, ইউ আর ভেরি গুড গার্ল। আমি এমনই একটা বন্ধু চাই, হবে তো? মীরা হাসলো, তবে হাসিটা নিষ্প্রাণ। তারপর আমি রুমের দিকে গেলাম। এদিকে মীরার বুকটা কেমন খালি খালি লাগছে, যেন কিছু একটা হারিয়ে ফেলছে। মীরা ভাবে, তবে কি আমি কাব্যকে ভালোবেসে ফেললাম? একে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এ তো ভালো আবার কেউ হয় নাকি? তবে নিশানে তো আমার মন থেকে যাচ্ছে না। নিশানকে তো আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি।
কিন্তু কাব্য আমার জীবন থেকে সরে যাচ্ছে দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? না, কাউকে ছাড়তে পারবো না আমি। আমি দুজনকেই ভালোবাসি। মীরা কেঁদেই চলেছে। বিধাতা কেন ওকে এই দ্বিধার মধ্যে ফেললেন? এদিকে নীলা রুমে উপর হয়ে শুয়ে আছে আর কাঁদছে। কাব্যকে কষ্ট দিয়ে নীলা নিজেও কষ্ট পাচ্ছে। কাব্যের সাথে কড়া করে বলা কথাগুলো নীলাকে বেশি কাঁদাচ্ছে। কি করে কাব্যকে এত কঠিন কঠিন কথা বলতে পারলো নীলা? কি করে? নীলার আব্বু মেহতাব হোসেন রুমে ঢুকলেন। বুঝতে পারলেন মেয়েটা কাঁদছে। কি হয়েছে আম্মু? নীলা চোখ মুছে নিল তাড়াতাড়ি। ওর আব্বুর দিকে তাকিয়ে একটা হাসি দিল। কিছু না আব্বু। কি ভাবিস তুই? নিজেকে খুব বড় হয়ে গেছিস? তুই আমার কাছে এখনো সেই ছোট্ট খুকি আছিস, আর সেই তুই আমার কাছে তোর কাদার বিষয় লুকাচ্ছিস। নীলা এবার কেঁদেই দিল। কি হয়েছে আম্মু বল। নীলার কাছে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আব্বু, কাব্য কি হয়েছে? কাব্য বিয়ে করে নিয়েছে। আর সেই দিন আমি কাব্যর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কি বলছিস? কাব্য বিয়ে করে নিয়েছে? হুম। তারপর নীলা তার আব্বুকে সব খুলে বলল। ও ছেলেটা চাপে পড়ে বিয়ে করেছে হয়তো, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। কোন কাজটা আব্বু? কাব্য আর মীরা বিয়ের কয়দিন হয়েছে? 14 দিন। ওরা এখন স্বামী স্ত্রী। ওদের মাঝে যে মায়ার সৃষ্টি হতে চলেছে তা তুই ডিভোর্সের মাধ্যমে ত্যাগ করাতে পারবে না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? নীলা মাথা নাড়ালো। মীরা আর কাব্য এখন স্বামী স্ত্রী, এক ছাদের নিচে তাদের বাস। যদিও তারা একে অপরকে ভালোবাসে না, শুধু একটু কেয়ারিং। তবে আম্মু, ভালোবাসা জেনে শুনে আর বলে কয়ে আসে না। ওরা স্বামী স্ত্রী, তাদের মাঝে মায়া জন্মাতেই পারে, আর মায়া থেকে তৈরি হয় ভালোবাসা, যেটা তোমার ভালোবাসা থেকেও শক্ত। তুমি কি বলছো আব্বু? ওরা একে অপরকে ভালোবাসে? না বাসলেও একবার না একবার ভালোবাসবেই। তাই তোমার উচিত ওদের মাঝখানে না থাকা। তুমি কি বলছো আব্বু? আমি কাব্যকে ভুলে যাব? সেটা তোমার ব্যাপার আম্মু। তুমি যদি সত্যিকারে কাব্যকে ভালোবেসে থাকো তাহলে সরে আসো এই পথ থেকে। আমি তোমার কাব্য আর মীরার ভালোর জন্যই বলছি, ভেবে দেখো। এতটুকু বলেই মেহতাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। এদিকে নীলার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। ওকে কাব্যকে ভুলতে হবে। না না, এটা অসম্ভব। নীলা লাফ মেরে বিছানায় শুয়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আব্বু এটা কি বলছে? কাব্যকে আমি ভুলবো কি করে? কাব্যকে তো আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আব্বু আমাকে কাব্যর থেকে আলাদা করতে চাইছে কেন? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বালিশ আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। এদিকে মীরা বিছানায় শুয়ে আছে আর আমি সোফায়। এটা প্রতিদিনকার ঘটনা। আমি এপাশ ওপাশ করছি আর মীরা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কি আছে ওর এই মুখে? ছেলেরা আবার মায়াবী আর সুন্দর হয় নাকি? কি করে ছাড়ি ওকে, যে আমার দুঃখ সময়ে পাশে থেকেছে? কাব্য? কি, এনিথিং রং? না। তাহলে? মীরার দ্বিধা হচ্ছে কথাটা বলতে। কি হলো বলো? না মানে বিছানায় শেষো। আমি মীরার দিকে তাকালাম আর মীরা উৎফুল্ল দৃষ্টিতে বলছে, না আমি সোফায় শুতে পারবো, অসুবিধা হচ্ছে না তো আমার, তুমি ঘুমিয়ে পড়ো। একটা দিনে তো। মীরার কথা শুনে আমার মুখ মলিন হয়ে গেল। আসলেই তো, কাল আমরা ডিভোর্স এর জন্য অ্যাপ্লাই করব। এটাই হয়তো শেষ রাত আমাদের। প্লিজ। আমি মীরার দিকে তাকালাম। মীরা যেন খুব করে চাইছে আমি যেন ওর পাশে শুই। ওকে। আমি বালিশ নিয়ে বিছানায় রাখলাম। মীরার পাশে গিয়ে শুলাম। মীরা চিত হয়ে শুলো। আমিও একই রকম শুলাম। মাঝখানে কোনো বালিশ নেই। আমার অস্বস্তি লাগছে মীরার পাশে এরকমভাবে শুতে। মাঝখানে একটা বালিশ রাখি। আমি তো আবার বেশি এপাশ ওপাশ হই। কখন আবার তোমার পেটে ঢিসুম করে ঘুষি বসিয়ে দিই। মীরা হাসলো। লাগবে না। হো। তারপর কিছুক্ষণ নীরবতা। আচ্ছা কাব্য, মানুষ বড়ই অদ্ভুত তাই না? কখন কাকে ভালোবেসে ফেলে বলা যায় না। আমি মীরার দিকে তাকালাম। মীরা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আসলেই। একটা কাজ করবে? মীরা আমার দিকে প্রশ্ন ছুঁড়ে মারলো। কি? আমার পেটে একবার হাত রাখবে? আমি চমকে উঠলাম। অবাক বিস্ময় নিয়ে মীরার দিকে তাকালাম। মীরার দৃষ্টি বরাবরের মতোই শান্ত। মেয়েটা এমন কেন আমাকে অবাক করিয়ে দিল, অথচ নিজে একেবারেই শান্ত। কি হলো? আমি ইতস্তত বোধ করলাম। না মানে? একবারই তো, তোমার ভালো না লাগলে না থাক। শুধু একটা জিনিস অনুভব করে দিতে চাই তোমাকে, আর আমিও কি? অনুভব করতে চাই। প্লিজ একবার হাতটা রাখো।
বলেই নিরীহ দৃষ্টিতে তাকালো আমার দিকে। এখানে নেই কোনো লোভ আর পাপ, নিষ্পাপ একটা মেয়ে জানো মীরা। আচ্ছা। প্লিজ। মীরা সোজা হয়ে শোয়া, চোখ বন্ধ করে নিল। মীরা পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, এখানেই রয়েছে একটা দেহের অস্তিত্ব। আমি কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিলাম, হাত প্রচুর কাঁপছে, আমি প্রায় ঘামছি। অবশেষে হাত রাখলাম। মীরা জোরে একটা শ্বাস নিল, যেন কিছু অনুভব করছে আমার স্পর্শ, আর আমি অনুভব করছি একটা অস্তিত্ব। আমি মীরার দিকে তাকালাম, চোখ বন্ধ করেই আছে ও, আর মুখমণ্ডলে যেন মায়া ছড়িয়ে পড়েছে। একটা নেশাবোধ হচ্ছে, হারিয়ে যাচ্ছি মীরার মায়াবী মুখে। মীরা চোখ খুলে আমার দিকে তাকালো। কিছু অনুভব করছো? মীরার চোখের কোণে খানিকটা পানি জমে আছে। কি? একটা অস্তিত্ব যেটা আস্তে আস্তে বেড়ে উঠছে, খুব ভালো লাগছে। তাহলে আরো কিছুক্ষণ রাখো আর অনুভব করো। হুম বলে আমি হাসলাম। মীরা তার হাতটা আমার মাথায় নিয়ে এলো, চুলে বিলি কেটে দিতে লাগলো। কাল কটায় যাচ্ছি কাব্য? একজন লয়ারের কাছে যেতে হবে বিকেলে। হুম। আমি পেট থেকে হাত সরিয়ে নিলাম। এখন ঘুমাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। বাতাসের চুলগুলো উড়ে এসে আমার মুখে পড়ছে, মিষ্টি একটা ঘ্রাণ। মীরার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে এলো। আমিও ঘুমানোর প্রস্তুতি নিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখলাম মীরা বিছানায় নেই, গেল কোথায়? আমি উঠে বসলাম, এমন সময় দরজা ঠেলে রুমে ঢুকলো মীরা। গুড মর্নিং। কফি? এগিয়ে এসে কফির মগ টেবিলে রাখলো। আমি ভ্রু কুচকালাম। তুমি রান্নাঘরে গিয়েছিলে? এমনি শুধু গিয়েছিলাম, আমার কফি বানিয়ে দিল তোমার জন্য। একা একা নিচে যাওয়ার কি দরকার, যদি কোনো অঘটন ঘটে? আরে কিচ্ছু হবে না, এত ভেবো না তো। উনি জানেন কিছু হবে না। চুপটি করে এখানে বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এসে কফি খেয়ে নিলাম। কাব্য, হুম একটা কথা বলি? বলো, যতটা মন চায়। ডিভোর্সের পরেও কি তুমি আমার যত্ন নেবে? আমি চোখ তুলে মীরার দিকে তাকালাম, শুধু দ্বিধায় ফেলে দেয় মেয়েটা। তখন তো তোমার কেয়ার করার জন্য ভাইয়া থাকবে। কোথায় তোমার ভাইয়া? এই ফেঁসে গেলাম, এখন কি বলি? না মানে তুমি যখন দেখেছো তখন এখানেই কোথাও আছে, খুব তাড়াতাড়ি বের করে নিব। আব্বু খোঁজার জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। হুম। মুখ উদাস হয়ে গেল মীরার। ভুল কিছু বলে ফেললাম? না। তাহলে উদাস কেন? এমনি। তারপর সকালের খাবার মীরাকে খাইয়ে দিলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো। মীরা রেডি, আমিও রেডি। আম্মুকে বেড়ানোর কথা বলে বেরিয়েছি। আমি নিশ্চুপ গাড়ি চালাচ্ছি, মীরাও নিশ্চুপ গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে, তবে প্রতিদিনের মতো উৎফুল্ল নয়। আমি মোবাইল নিয়ে নীলাকে কল করলাম। প্রথমবার রিসিভ করলো না, পরে নিজেই ফোন করলো। হ্যালো নীলা, হুম। আমি ডিসিশন নিয়েছি। কি? মীরাকে নিয়ে এখন একজন লয়ারের কাছে যাচ্ছি ডিভোর্সের অ্যাপ্লাই করার জন্য, বলে আমি মীরার দিকে তাকালাম। মীরা গাড়ির বাইরের দিকে তাকিয়ে আছে। তো মানে তুমি খুশি না? না, তোমার মতো ছেলেকে আমি ভালো না বাসলেই খুশি হতাম। মানে কি বলছো এসব নীলা? কেন? ভুল কিছু বললাম নাকি? তুমি কি ভেবেছো আমি কচি খুকি যে কিছু বুঝি না? তোমরা স্বামী স্ত্রী এক ছাদের নিচে থাকো, তোমাদের মাঝে কিছু হয়নি, এটা কোনো গ্যারান্টি আছে? নীলা বিলিভ মি, সত্যি আমাদের মাঝে কিচ্ছু হয়নি। তুমি মীরাকে জিজ্ঞেস করো। ওকে, আর কি জিজ্ঞেস করব? তোমার মতো ছেলেদেরকে আমার চেনা আছে, আর আমি তো কখনো তোমাকে ভালোবাসিনি, শুধু টাইম পাস ছিল। কি ভেবেছিলে তুমি বিয়ে করেছো এতে আমি কষ্ট পেয়েছি? আরে এটা তো ইম্পসিবল। আমি শুধু অভিনয় করেছিলাম এতদিন। এখন তো তুমি বিবাহিত, আর আমার আপদ বিদায়। নীলা তুমি এতটা নিচে নামতে পারলে? আরে রাখো তোমার ডায়লগ, নীলা সব পারে। এদিকে আমি কেঁদে দিলাম। নীলা তুমি। আরে ফোন রাখো। কেটে দিল। আমি কাঁদছি। নীলা আমার সাথে এরকম প্রতারণা করলো। ঠাস করে গাড়ি দরজা খুলে বাইরে বের হলাম। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। ফোনটা আছাড় মারলাম। মীরা হকচকিয়ে গেল। নীরব পাঠকও মুহূর্তের মধ্যে কি ঘটে গেল বুঝতে পারছে না। বাইরে বের হলো মীরা, আমার কাছে এসে আমার গাল দুটো ধরে ওর চোখের দিকে করলো। কি হয়েছে কাব্য, হঠাৎ কি হলো তোমার? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কাব্য, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মীরা ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, মীরা কেঁদে দিয়েছে। নীলা। কি হয়েছে নীলের? নীলা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। মীরাকে জড়িয়ে ধরলাম। মীরাও আমাকে শক্ত করে আঁকড়ে ধরলো।
তুমি কেঁদো না প্লিজ, কেঁদো না। কিন্তু আমি কেঁদেই চলেছি, নিজেকে মানিয়ে নিতে পারছি না। মীরা আমাকে সান্ত্বনা দিচ্ছে বারবার। মীরা গাড়ির ড্রাইভারকে ফোন করে আসতে বলল। ড্রাইভার এসে পড়লে মীরা আমাকে গাড়িতে তুলে নিল আর ওর কাঁধে মাথা চেপে ধরলো। কেঁদো না প্লিজ, শান্ত হও। তারপর আমরা বাড়ি ফিরলাম। ড্রাইভার ভাই আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমার ভেঙে পড়া দেখে আম্মু পাগল প্রায়। মীরা এসে আমাকে বারবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আম্মুও এসে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তারপর মীরা আম্মুকে সব বলল। আম্মু বাকরুদ্ধ হয়ে গেল শুনে। খুব বড় খারাপ কাজ করে ফেলেছেন ওনার সাথে। সন্দেহ হয়ে গেছে। আমি মেনে নিতে পারছি না যে নীলা আমার সাথে এরকম করতে পারলো। আমার খুব কষ্ট হচ্ছে। মীরা বারবার আমাকে সান্ত্বনা দিচ্ছে। মীরা নিজের হাতে খাবার খাইয়ে দিল আমাকে। রাতে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল কিছুদিন পর। এখন অনেকটাই স্বাভাবিক আমি। মীরা নিজেই আমার কেয়ার করে এখন। আম্মু আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকালো। সেদিন তোর সাথে খুব খারাপ কাজ করে ফেললাম রে কাব্য। বলে আম্মু কেঁদে দিল। আম্মু প্লিজ, তুমি নিজেকে দোষারোপ করো না। যে চলে যাবে তাকে যেতে দিতে হয়। আর নীলা তো আমাকে ভালোবাসেনি। তাহলে এরকমভাবেই দিনগুলো কাটছিল আমাদের। এখন মাঝে মাঝে ঘুরতে যাই মীরাকে নিয়ে। কাব্য একটু স্বাভাবিক হয়েছে। ছেলেটা একেবারে ভেঙে পড়েছিল, এখন বারান্দায় বসে আছে। আমিও গেলাম। কাব্য কাব্য ঘুরে তাকালো আমার দিকে, মন ভোলানো একটা হাসি দিল। কি? না মানে, সেদিন আমরা ডিভোর্সের জন্য যাচ্ছিলাম তাই না? তো না মানে, তুমিও তো চাও আমাদের ডিভোর্স হোক। সেদিন তো যাইনি তাহলে? তুমি ডিভোর্স চাও তো? কালই যাব আমার লয়ারের কাছে। কাব্য রেগে গেল, উঠে বারান্দা থেকে চলে যাচ্ছিল। আমি জোর করে ধরলাম। প্লিজ তুমি রাগ করো না, আমি তো শুধু। ছেড়ে দাও আমায়। কেউ ভালোবাসে না আমাকে। ছেড়ে দিতে চাও তো আমাকে? ওকে, চলে যাও, যেতে পারো, আটকাবো না তোমাকে। বুঝলাম কাব্য খুব রেগে গেছে। কাব্য শান্ত হও প্লিজ, ওটা তো তুমি। হ্যাঁ বলেছিলাম, তাই বলে এখন তুমিও চাও সেটা? ছেড়ে দাও আমায়। আমি জানি কেউ আমাকে ভালোবাসে না। আমি জোর করে কাব্যকে বিছানায় বসালাম। ছেলেটা কাঁদছে, ওর মাথাটা আমার বুকে রাখলাম। আমি কি খুব খারাপ মীরা? কি বললো তুমি খারাপ? তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? সরি, আর বলবো না। এই খান ধরলাম, এবার হাসো। তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? এরপর মীরাকে নিয়ে বেড়াতে এলাম পার্কে। একটা বেঞ্চে বসেছিলাম। হঠাৎ ভাইয়ার মতো কাউকে চোখ পড়লো। আমি এগিয়ে গেলাম, পেছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। পেছনে ফিরতেই আমি চমকে উঠলাম। এ তো ভাইয়া। ভাইয়াকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? তুই জানিস তোকে কত খুঁজেছি? ভাইয়াও আমাকে জড়িয়ে ধরলো। সরি রে, বাসায় যেতে পারলাম না আমি, শুধু মীরাকে একটা জবাব দেওয়ার ভয়ে। এতদিন কোথায় ছিলি? সেদিন যখন বন্ধুর কার নিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখন সেখানে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করি। আর তারপর আল্লাহর অশেষ কীভাবে বেঁচে ফিরি। মীরা ভাইয়াকে দেখে কেঁদে দিল, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতদিন তুমি? এত কষ্ট কেন দিলে আমাকে? সরি মীরা, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। ভাইয়া মীরাকে জড়িয়ে ধরা থেকে ছাড়লো। মিশু। বলতেই একটা মেয়ে এগিয়ে এলো, বেশ সুন্দর দেখতে। সরি মীরা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু ওই মেয়েটাকে দেখেছো? এই মেয়েটাই আমার জীবনটা বাঁচিয়েছে, সেবা করে সুস্থ করে তুলেছে। ওর ভালোবাসা আমি কিভাবে অপেক্ষা করি বলো? আমি মিশুকে ভালোবাসি। কথাগুলো বলে ভাইয়া নিচের দিকে তাকিয়ে আছে। মীরা পিছু হাঁটতে লাগলো আর আমি নীরব দর্শক। কি হতে পারে ভাবছি। মীরা নিজেকে সামলে নিল। আমার পাশে এসে আমার হাতে হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেল। তারপর বলল, ধন্যবাদ মিস্টার নিশান, আপনি বেশ বড় দিদের হাত থেকে বাঁচালেন আমাকে। আসলে কাব্য আমার স্বামী। এতদিন আমি ওকে না আপনাকে ভালোবাসি তা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কিন্তু যদি কখনো আপনার সাথে দেখা পড়তো, তখন আমি কাব্যকে বেছে নিতাম। আই রিয়েলি লাভ হিম। চলো কাব্য। বলেই আমাকে টেনে নিয়ে গাড়িতে উঠালো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি করছে মীরা? গাড়ি স্টার্ট করো। মীরা? কোনো কথা না। আমিও আর কিছু না বলে গাড়ি স্টার্ট করলাম। সোজা বাড়িতে গেলাম। মীরা বাসায় গিয়ে সোজা রুমের দিকে গেল সিঁড়ি বেয়ে। আমিও গেলাম। বারান্দায় গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এটা কি হলো মীরা? কেন, কি হলো? ভাইয়াকে তুমি রেখে চলে এলে আর মিথ্যে বললে কেন? কোনটা? তুমি আমাকে ভালোবাসো। মীরা কটমট করে আমার দিকে তাকালো। আসলে তুমি একটা গাধা। কোনটা মিথ্যা কোনটা সত্য তাও জানো না। কথাটা সত্য ছিল। বলেই মীরা চলে গেল। আমি হেসে মিলাতে লাগলাম। কি বলে গেল মীরা? কিছুদিন পরও টির বাইরে দাঁড়িয়ে আছি আমি। ভিতরে আমার মীরা। মীরা প্রেগনেন্সির পেইন উঠেছে, প্রসব ব্যথা। হাসপাতালে নিয়ে এসেছি। আমি কান্নায় ভেঙে পড়লাম।
এবং বসে পড়লাম ওটির সামনে। আম্মু বারবার সান্ত্বনা দিচ্ছে আমাকে। আমি ভাবছি কি হবে আমার সাদা পরিটার। অতঃপর অপেক্ষার প্রহর শেষ হলো। ডাক্তার বেরিয়ে এলেন। আমার অবস্থা বুঝে আমি কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, কংগ্রাচুলেশন মিস্টার কাব্য, আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আর মীরা? নাও দে আর সেফ। আমি খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলাম। ওটির ভিতরে ঢুকতেই মীরা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি পাশে গিয়ে মীরার হাত ধরলাম। তুমি হাসছো? জানো আমার কি অবস্থা হয়েছে? তোমার কষ্ট হয়নি তো? মীরা আমার হাত শক্ত করে ধরলো। তুমি পাশে থাকলে আমি কিছুতেই কষ্ট ভয় পাই না। আমি আমার মাথা মীরার মাথায় ঠেকালাম। শুধু বউকে নিয়ে থাকবে, মেয়েকে কোলে নেবে না? আমি মুচকি হেসে মেয়েটাকে কোলে নিলাম। আচ্ছা, মেয়েটা আমার মতো হলো কি করে? মীরা রহস্যময়ী একটা হাসি দিল, কিছুটা অজানা। আর রহস্যের মধ্যেই থাক, তবে ভুল কিছু ভাবিয়েন না। আপু আপু, স্কুলের মিস ওনাকে আম্মু ডাকতে বলছেন। গাড়িতে উঠতে উঠতে বলল নুসরাত। আসলে নুসরাতকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওদের স্কুলের সামনে গিয়েছিলাম। নুসরাতের স্কুল তো দুপুরে ছুটি হয়, তাই প্রতি দুপুরে আমি অফিস থেকে সোজা নুসরাতের স্কুলে চলে যাই। তারপর নুসরাতকে নিয়ে বাসায় গিয়ে লাঞ্চ করি। আসলে অফিসটা আমাদেরই তো, জানেনি তাই। কিন্তু একটু আগে নুসরাত এটা কি বলল? ওর মিস ওকে আম্মু ডাকতে বলেছেন। কে তিনি? মামুনি, তোমার মিসের নাম কি? নীলা হোসেন। নুসরাতের কথায় আমি হকচকিয়ে গেলাম। নীলা? নুসরাতের মিস? মেয়েটা এখানে শিক্ষকতা করে? ওর আবার শিক্ষকতা করার শখ জাগলো কেন? ওরা তো বেশ সম্পদশালী। নাকি অন্য নীলা? না, নীলার নামই তো নীলা হোসেন ছিল। ওর বাবার নাম মেহতাব হোসেন। মেয়েটা এখন কি চায়? আমার মেয়ের পেছনে কেন পড়েছে? কয়েক বছর আগে তো আমার সাথে ছলনা করেছিল, এখন আমার মেয়ের সাথে মিশে আবার কি করতে যাচ্ছে? নুসরাত, তোমার আম্মু একজনই ছিল আর একজনই থাকবে। অন্য কাউকে আম্মু ডাকার প্রয়োজন নেই। আপু, কোথায় আছে আমার আম্মু? আমি তখন হতভম্ব হয়ে গেলাম নুসরাতের প্রশ্নে। এখন কি জবাব দিই? কি করে বলি যে তোমার আম্মুকে তুমি কখনো খুঁজে পাবে না? আর এইটুকু মেয়ের আম্মুর জন্য তো মন কাঁদবেই। কত বয়সই বা ওর? মাত্র 4 বছর, এখনও প্লেতে পড়ে। আমি নুসরাতের দিকে তাকালাম। অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা। আমি মেয়েটাকে বুকে আঁকড়ে ধরলাম। মামুনি, আমি তোমার আব্বু আর আমি তোমার আম্মু। অন্য কাউকে আর আম্মু ডাকার প্রয়োজন নেই। সবার তো আম্মু আব্বু দুজন থাকে। কিন্তু আমি একাই তোমার সব। আমি তোমার জন্য কি যথেষ্ট না? নাকি তোমার আম্মু চাই? আসলে আমার মেয়েটার ভেতরে ওর আম্মুর প্রতি যে ভালোবাসা, সেটা দেখেই আমার কান্না পাচ্ছে। মা ছাড়া কোনো সন্তানই বা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে? নুসরাত ওর ছোটো হাত দুটো দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর বলল, তুমি কিন্তু না আপু, আমার আর কেউ লাগবে না, শুধু তুমি থাকলেই চলবে। আমি আমার মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরলাম। এইটুকু বয়সে এত কিছু বুঝে আমার মেয়েটা। আচ্ছা, এখন বাসায় যাওয়া যাক। তোমার দাদু দিদা অপেক্ষা করছেন, গিয়ে একসাথে লাঞ্চ করতে হবে তো। তবে আজ কিন্তু লাঞ্চের পর আর তুমি অফিসে যেতে পারবে না, আমার একা একা ভালো লাগে না। একা একা কোথায়? তোমার দাদু দিদা আঙ্কেল আর ছোট আম্মু তো আছেই। আর তোমার একা একা লাগবে কেন? আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে তারপর অফিসে যাই, আর এসে দেখি যে তুমি একটু আগে মাত্র উঠলে। তাহলে বিষয়টা কি হলো? না না, আজ আর তা হবে না, তুমি আমার ঘুম পাড়িয়ে যেতে পারবে না। আজ তুমি আমার পাশে থাকবে সারাক্ষণ। ওকে ওকে, যাব না। খুশি তো? নুসরাত হাসলো ছোট ছোট দাঁত বের করে। খুব খুশি। ওকে, তাহলে এখন যাওয়া যাক। ওকে। তারপর গাড়ি স্টার্ট করে এগোলাম বাসায় যাওয়ার জন্য। মনে মনে একটা প্রশ্ন রয়েই গেল, নীলা কি জানে যে নুসরাত আমার মেয়ে? যদি জানেই বা, তাহলে নুসরাতের সাথে মেশার কি দরকার ওর? কি চায় ও? ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। গাড়ির দরজা খুলতেই নুসরাত দৌড় দিল, গিয়েই দাদু দিদার সাথে দুষ্টুমি আরম্ভ করে দিল। আমি শার্টের হাতা উপরে তুলতে তুলতে ঘরে ঢুকলাম, তখন আম্মু এগিয়ে আসলো। কি রে, এসে গেছিস? হুম। যা ফ্রেশ হয়ে নিচে আয়। তারপর আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে শার্ট পাল্টে নিলাম। ম্যানেজারকে ফোন করে বললাম অফিসে আর যাব না আজ। আলমারিটা লাগাতে তখন হঠাৎ একটা ছবির দিকে চোখ পড়লো, তখন ওটা হাতে নিলাম। মীরা আর আমার ছবি টেবিলে রাখার জন্য ফ্রেমে বাঁধিয়েছিলাম। মীরার মুখের উপর হাত দিয়ে অনুভব করতে লাগলাম যেন মীরা আমার পাশেই আছে। পাশেই তো থাকতো যদি না সেদিন ঘটনাটা ঘটতো। চলুন তাহলে সেদিনের ঘটনায় ফিরে যাই। অফিস থেকে ফিরে রুমে ঢুকতেই দেখলাম
মীরা মন খারাপ করে জানালার পাশে বসে আছে। মীরা আমার দিকে তাকিয়ে আবার হুম। বলে মুখ ঘুরিয়ে নিল। বুঝলাম মীরা রেগে আছে। কি হয়েছে জানটার? বলে পেছন থেকে জড়িয়ে ধরলাম, কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বলেছিলে তোমার মনে আছে? তখন আমি ভাবতে লাগলাম কি বলেছিলাম। আজ না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে? হ্যাঁ ঠিকই তো বলেছিলাম তো। তাহলে কি? তোমার তো মনেই ছিল না যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। কি বলো, মনে ছিল না মানে? তোমাকে মেসেজ করে না বললাম যেন তুমি রেডি থাকো? কি? অবাক হয়ে তাকালো আমার দিকে। হ্যাঁ। তারপর মীরা তড়ঘড়ি করে মোবাইল চেক করলো, মেসেজ অপশনে গিয়ে দেখলো আমার মেসেজ। তখন জিহ্বায় কামড়ে ধরলো। সরি বাবু, আমি দেখিনি, আর না দেখেই তোমাকে দোষারোপ করেছিলাম। বলে আমার গলা জড়িয়ে ধরলো। রাগ করো না বাবু, প্লিজ। আমি কোনো কথা বললাম না। প্লিজ কথাতে বলো। মীরা আমার মুখ ওর দিকে ঘোরালো। প্লিজ সরি তো। আমি তখন আচমকাই মীরাকে আরও জোরে টান মারলাম, যার কারণে মীরা ধপাস করে আমার বুকে এসে সেটে গেল। এভাবে বললে হবে না, আদর করতে হবে। কুত্তা ছাড়ো, কেউ এসে যাবে। আর এক মেয়ের বাপ হয়ে শয়তানি যায়নি। এত সহজেই তো আজ ছাড়ছি না আমি। কাব্য। বলে অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। নো হবে না, কোনো মতেই না। তুমি আমাকে আদর করবে, তারপর ছাড়বো। ওকে। তারপর মীরার ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে এলো, ছোট্ট করে চুমু দিল, শুধু ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, আর আমি আমার ঠোঁট ঢুকিয়ে দিলাম মীরার ঠোঁটে। তারপর এক মধুর সময় মীরা উ করে ধাক্কাচ্ছে, তখন ছেড়ে দিলাম। এরপর জোরে জোরে শ্বাস নিচ্ছে। কাব্য, তুমি না শোধরাবে না? বউ পাশে থাকলে কেউ শোধরায় না, এই অসভ্যটা। শয়তান। বলেই একটা হাসি দিয়ে দৌড় দিল। সেদিনই ছিল আমার আর মীরার শেষ দিন। মীরা চলে যাচ্ছিল দৌড়ে, আমি পেছন থেকে বললাম রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিলাম। দেখলাম মীরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরেছিল সেদিন, আমার সাদা পরিটা। আমি গিয়ে আমার থুতনি ওর গলার পাশে রাখলাম। উফ, যা লাগছে না তোমাকে? মীরা লাজুক একটা হাসি দিল। শুধু পটানোর ধান্দা, তাই না? আরে না, সত্যি বলছি, খুব হট লাগছে। মীরা তখন কটমট দৃষ্টিতে তাকালো আমার দিকে। কাব্য। সরি। আমি মীরার কোমর ধরে কাঁধে মাথা রেখে আয়নায় আমার সাদা পরীকে দেখতে লাগলাম। এত সুন্দর কেন তুমি? তুমি আমার বর বলে। মীরার চুলগুলো সরিয়ে নাক ডুবিয়ে দিলাম গলার পাশে। মীরার চোখ বুঝে নিল, ওর প্রতিটা নিঃশ্বাস আমি শুনছিলাম। কাব্য, তোমার ভাইয়া বলেই রুমে ঢুকলো মিশু ভাবি। হ্যাঁ ভাইয়া সেদিন ফিরে এসেছিল। মিশু ভাবি আর ভাইয়ার বিয়েও হয়েছিল, আর আমি নিজেকে গুছিয়ে নিলাম। সরি রং টাইমে চলে আসলাম বলে মুচকি হেসে চলে যাচ্ছিল ভাবি। না ভাবি, কি বলবে বলো? তোমার ভাইয়া তোমাকে ডাকছিল। আসছি আমি। না এত তাড়াতাড়ি কেন? একটু পরেই না হয় আসো। এদিকে মীরা লজ্জায় লাল হয়ে গেল। পরে আমরা বেরিয়ে পড়লাম। নুসরাতকে ভাবির কাছে রেখে গিয়েছিলাম, কারণটা অজানা। কোনো এক ভয়ের আশঙ্কায় নুসরাতকে মীরার সাথে নিতে চায়নি। তখন নুসরাতের 1 বছর ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। মীরা আমার কাঁধে মাথা রেখে বাহুতে জড়িয়ে ধরেছিল। অনেক দূর গন্তব্যের কিছু আগেই এসে বুঝতে পারলাম ব্রেক কাজ করছে না। আমি মীরার দিকে ভীত হয়ে তাকালাম। অনেক চেষ্টা করছি আটকানোর। মীরা, ব্রেক কাজ করছে না। তখন মীরাও ভয় পেয়ে গেল, শক্ত করে আমার বাহু জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করেও পারলাম না। হঠাৎ সামনে বড় একটা ট্রাক এসে পড়লো। সিট বেল্ট বাঁধা ছিল না আমার। আমি শেষবারের মতো মীরার দিকে তাকালাম। কিছু করার আগেই মীরা আমার পাশের দরজা খুলে আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল, আর গাড়িটা সোজা গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেলো। ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে গেছিল। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমার কিছুই হয়নি, শুধু চলে গেছে আমার মীরা। সাথে সাথে অনেক লোক জড়ো হলো, মীরাকে বের করা হলো, কিন্তু ততক্ষণে আমার সাদা পরীটা রক্তে লাল হয়ে গেছিল। আমি তখন আশেপাশের কারো কথা শুনছিলাম না। ভন করছিল মাথা। মীরাকে পাশের একটা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার যখন বলল তখন আমার পৃথিবী যেন থমকে গেছিল। চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ি। এরপর মীরাকে কবর দেওয়া হয়, আর আমি প্রায় অস্তিত্বহারা হয়ে গিয়েছিলাম। প্রায় 6-7 মাস পাগলের মতো আচরণ করেছিলাম। পরে সুস্থ হলাম শুধু মেয়েটাকে বড় করে তোলার জন্য। সব দুঃখকে মাটি চাপা দিয়ে আম্মু ভাবি অনেকবারই দ্বিতীয় বিয়ে করার কথা বলেছিল, কিন্তু আমার কঠোর জবাবে তারা আর এগিয়ে নেয়নি বিষয়টা। বাস্তবে ফিরে এলাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিচে থেকে আম্মু ডাকছে, তাই চোখ মুছে
নিচে গেলাম, খাবার খেয়ে নিলাম। নুসরাত বায়না ধরলো বেড়াতে যাবে। নুসরাতকে বেড়াতে নিয়ে গেলাম। ফিরে এসে রাতের খাবার খেয়ে অফিসের কাজে বসলাম। উপর হয়ে শুয়ে কাজ করছি। পিঠে নুসরাত শুয়ে ওর স্কুলে পড়া পড়ছে। আপু, বলো মামুনি। একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? কলেজে মিস না আমাকে তোমার কথা জিজ্ঞেস করছে। কথাটা শুনে আমি পিসির কাজ বন্ধ করলাম। কি জিজ্ঞেস করেছে? বলছেন যে তোমার আব্বু কেমন আছে, কি করছে, ভালো আছে তো, এগুলো। নীলা তাহলে জানে নুসরাত আমার মেয়ে। নীলা এখন আবার কোন প্ল্যান তৈরি করেছে কে জানে। আমার সাথে ফাজলামি করেও শান্ত পায়নি মেয়েটা। তুমি কি বলেছো মামুনি? আমি বললাম হ্যাঁ ভালো আছে। ও, ওই মিস কি তোমাকে খুব বেশি আদর করে? আমাকে চকলেট এনে দেন, কোলে নেন, আমাকে নিয়ে খেলা করেন, খুব ভালো উনি। নীলাকে আমি যতটুকু চিনি বাচ্চাদেরও খুব ভালোবাসে। কিন্তু এটাও কি সেই অভ্যাসগত ভালোবাসা, নাকি আমার প্রতি কোনো কিছুর প্রতিশোধ নেওয়ার প্ল্যান? কি জানি। মামুনি, তুমি ওনার সাথে বেশি মিশবে না কেমন? কেন আব্বু? কারণ অপরিচিত মানুষদের সাথে বেশি মিশতে নেই। কিন্তু উনি তো খুব ভালো, খুব আদর করে আমাকে। তবুও আমার তো ওনার সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। বলেই নুসরাত পিঠ থেকে নেমে আমার মতো করে উপর হয়ে শুয়ে পড়তে লাগলো। আমি মেয়েটার দিকে তাকালাম। ওর মুখে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। এত পিচ্চি বয়সে যেখানে সব বাচ্চাদের মায়ের কাছে থাকা উচিত, নুসরাত সেখানে ওর মাকে দেখেনি পর্যন্ত। মায়ের ভালোবাসা পেতে কাতর হয়ে আছে নুসরাত। নীলার সাথে সময় কাটিয়ে খেলাধুলা করে হয়তো সেই অভাব পূরণ করছে। নুসরাত হয়তো নীলাকে ওর মায়ের স্থান দিয়ে দিয়েছে। মায়ের ভালোবাসা হয়তো নীলার কাছেই খুঁজে পাচ্ছে। তাহলে আমি না করি কি করে? যাই হোক, আমার মেয়েটা খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা, তাহলে তুমি ওনার সাথেই সময় কাটিও, সমস্যা নেই। থ্যাংক ইউ আব্বু। আমার গলার জড়িয়ে গালে পাপ্পি দিল। ওয়েলকাম মামুনি। আচ্ছা আব্বু, ওনাকে আম্মু ডাকলে তুমি রাগ করবে? কিছুক্ষণ পরে নুসরাত আবার বলে উঠল। আমি নুসরাতের দিকে তাকালাম। ওর মুখে অনুরোধের ইঙ্গিত ফুটে উঠেছে, যেন বলছে, প্লিজ আব্বু, মানা করো না। না, তুমি কাউকে আম্মু ডাকবে না। তোমার মিসেস বলবে যে আব্বু আপনাকে আন্টি বলে ডাকতে বলেছেন। কেমন? নুসরাত মুখ গোমরা করে বলল, আচ্ছা। আচ্ছা, এখন শুয়ে পড়ো, ঘুমাতে হবে তো। তারপর নুসরাত বই রেখে শুয়ে পড়ল। আমি পিসিটা রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। নুসরাতের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি নিজেও ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার অফিস আর নুসরাতের স্কুলের উদ্দেশ্যে। নুসরাতকে নামিয়ে দিয়ে আসছিলাম। নুসরাত টাটা জানিয়ে চলে গেল। গাড়িতে উঠতে যাব এমন সময় ভালো আছো? কেউ প্রশ্ন করলো। তাকাতেই পুরনো স্মৃতি এসে জমা হলো মনে। সেই চিরচেনা মুখ, তবে এখন একটু ভিন্ন। আগের মতো ওর মুখে চঞ্চলতা আর জটিলতা ভাব নেই। কেমন গম্ভীর গম্ভীর, চোখে চশমা, রেশমের সুতো দিয়ে কাজ করা কাপড়। পূর্ণ যুবতী মনে হচ্ছে দেখে। হওয়ারই কথা। হয়তো ও এখন ওর বিএফের সাথে সংসার করছে। এমন মেয়ে প্রেম করেই বিয়ে করেছে নিশ্চয়ই। ছেলে মেয়েও থাকতে পারে। তাহলে আমার মেয়ের পেছনে পড়েছে কেন নীলা? জবাব দিচ্ছ না যে? কিসের জবাব? জিজ্ঞেস করলাম কেমন আছো। ভালো, দেখতেই তো পারছো। যেটা আমি দেখতে পাচ্ছি আর যেটা তুমি বলছো, দুটো যেন মিলছে না কাব্য। কি এমন দেখলে? তুমি ভালো নেই। এরকম মনে হওয়ার কারণ কি? মীরার মৃত্যু। আমি একটু অবাক হলাম। নীলা জানলো কি করে যে মীরা মারা গেছে? জেনেছে হয়তো কোনোভাবে। মেয়েরা ছলনাময়ী হয়। দেখেছো, চলে গেছে আমাকে ছেড়ে। না না, এরম ভাবে বলো না প্লিজ। কেন বলবো না? যেটার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি নিজেই। দেখলাম নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুমি নিশ্চয়ই ভালোই আছো। ভালো থাকারই তো কথাই। ছলনাময়ীরা সবসময় ভালোই থাকে, আর কষ্টশালা শুধু ভালো মানুষগুলোরই। নীলা মুখে হাসি নিয়ে বলল, ভালোই আছি। কই, তোমার হাজবেন্ডকে তো দেখতে পাচ্ছি না। কোথায় তিনি? নিশ্চয়ই খুব বড় বিজনেসম্যান, কারণ তোমরা ছলনাময়ী মেয়েরা তো কম পয়সাওয়ালা ছেলেদেরকে চুজ করবে না। নীলা চোখে পানি নিয়েই বলল, বিয়ে করিনি তো। কেন? কারণটা জানতে পারি? আমি একটু অবাকই হলাম। নীলা এখনও বিয়ে করেনি কেন? কারণটা কি? কারণটা তুমি কাব্য। আমি নীলার দিকে ভুরু কুঁচকে তাকালাম। কিছু বলার আগেই নীলা বলে উঠল, না জানলেই চলবে। আমি ভেবাচাকা খেয়ে গেলাম।
কি ভাবলাম আর কি হলো, মেয়েটার পেঁচানোর অভ্যাসটা এখনও গেল না। তোমার মেয়েটা তোমার মতোই হয়েছে। হুম। নুসরাতকে খুব ভালো লাগে আমার। আবার নতুন প্ল্যানিং করছো? এবার আমার মেয়ের পেছনে পড়েছো কেন? তুমি তো জানো যে আমি পিচ্চিদের ভালোবাসি, কারণ ওর মাঝেই যে তুমিই আছো। মানে? কিছু না, বাচ্চাদের ক্লাসের সময় হয়ে গেছে, এখন যেতে হবে। বিকেলে দুপুরে তোমার সময় হবে? কেন? তুমি শুধু প্রশ্ন করো কেন বলো তো? আমি আর কথা বললাম না। সময় হবে? দুপুরে নুসরাতকে বাসায় দিয়ে সময় পেতে পারি। তোমার সাথে একটু সময় কাটাতে চাই, প্লিজ না করো না। মিনতির স্বরে বলল নীলা। নীলার সাথে কঠোর ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। কি আছে নীলার ওই মুখে? এত মায়াবী কেন মেয়েটা? আমার এত সময় নেই। প্লিজ কাব্য। আমার তো ইচ্ছে নেই তোমার সাথে সময় কাটানোর। নীলা এবার কান্না করে দিল। একটিবার প্লিজ। হুম। সত্যি দুপুরে আসছো তো? কোথায়? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ভুলে যাওয়াটাই ভালো। ও, পার্কে। হুম। আচ্ছা এখন যাই। বলে নীলা চলে যাচ্ছে, বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। কেন প্রতারণা করলো আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলার সাথে কি দেখা করাটা ঠিক হবে? না, দেখা করে কোনো লাভ নেই। তারপরেও অনেক আকুতি মিনতি করেছে মেয়েটা। দুপুরে স্কুলের সামনে গেলাম নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। নুসরাতকে গেটের সামনে না পেয়ে ভিতরে ঢুকলাম, দেখতে পেলাম না। একটু সামনে গিয়ে দেখলাম বেঞ্চে বসে আছে, সাথে এটাকে নীলাই হবে হয়তো। গিয়ে দেখলাম নীলার বাহুতে হেলান দিয়ে বসে আছে নুসরাত, গল্প শুনছে বোধ হয়। নুসরাতের গল্প শোনার জন্য পাগল প্রায়। নুসরাত, নুসরাত বাড়ি যাবে না? নুসরাত পেছনে ফিরে তাকালো। আরও কিছুক্ষণ থাকে না আন্টির সাথে। আর আপু, ইনি হলেন আমার মিস নীলা, আর আন্টি উনি আমার আপু। তখন আমি নীলার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে মেয়েটা। আর নামা, এখন বাসায় চলো। আপু গল্প শুনছি তো। পরে শুনিও। না, এখনই শুনবো আমি, আর একটু বাকি আছে। তুমি বসো, আমি শুনে আসছি। মামুনি, আমাকে কিছু বলতে না দিয়ে নীলা বলে উঠল। বাচ্চা মেয়ে আবদার করছে, মেনে নিলেই তো হয়। আমি তখন আর কিছু বললাম না। আচ্ছা, আমি তাহলে গাড়িতে গিয়ে বসছি, তুমি গল্প শুনে তারপর এসো। বলে আমি ঘুরতেই নুসরাত আমার আঙ্গুল ধরে নিল। তুমিও বসো না। না, আমি গাড়িতেই গিয়ে বসছি। প্লিজ বসো, আন্টি খুব সুন্দর গল্প বলে, শুনে যাও। তারপর নুসরাত আমাকে টেনে বেঞ্চে বসালো। আমি বসে অন্যদিকে তাকিয়ে রইলাম। নীলা গল্প বলছে, নুসরাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম নীলা আমার দিকেই তাকিয়ে আছে। গল্প শেষে মামুনি চলো এখন। চলো, টাটা আন্টি। টাটা। তারপর নুসরাতকে কোলে তুলে নিলাম। চলে আসছিলাম তখন পেছন থেকে নীলা বলে উঠল, আসছো তো? আমি পিছনে তাকালাম। নীলা উত্তরের আশায় তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বললাম না, ঘুরে চলে আসছিলাম। আমি অপেক্ষা করব কিন্তু। তারপরেও আমি কিছু না বলে চলে এলাম। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দিলাম। নীলা বাসায় না গিয়ে পার্কে গিয়ে বসে থাকলো, আর অপেক্ষার প্রহর গুনতে লাগলো। কখন আসবে কাব্য? আসবে তো? না, কাব্য যখন আসবে বলেছে তখন ঠিকই আসবে। কাব্যকে কতদিন পর দেখলাম, কেমন বড় বড় হয়ে গেছে। আগে তো বাচ্চামো করতো, আর এখন কাব্য অনেক কষ্ট পেয়েছে। আর না, কাব্যকে এসব কষ্ট থেকে মুক্তি করতে হবে। আমি তো ছেড়ে দিয়েছিলাম, ভালোই তো ছিল মীরার সাথে, কিন্তু শেষে কি মীরাও চলে গেল কাব্যকে ছেড়ে? ছেলেটা আর কত কষ্ট পাবে? কাব্য আমাকে ছলনাময়ী ভাবছে। ভাবুক, তাতে কি আর হবে? কাছের মানুষ যাই বলুক না কেন, তা বিচার করতে নেই। কাব্যকে তো এখনো ভালোবাসি আমি, কিন্তু কাব্যকে বিশ্বাস করবে এসব? বিশ্বাস না করাই কথা। গত কয়েক বছর আগে কাব্যকে মিথ্যে বলে যে কষ্ট দিয়েছিলাম, তাতে কাব্যের উচিত আমার সাথে দেখা তো দূরের কথা, কষ্ট দেওয়া উচিত ছিল। আব্বু বারবার কল করছে। নীলা ফোন রিসিভ করছে না, ভালো লাগছে না কিছুই। নুসরাতকে নিয়ে বাড়ি পৌঁছে লাঞ্চ করলাম। নুসরাতকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। মনে পড়লো নীলা দেখা করতে বলেছিল পার্কে। দেখি গিয়ে পার্কে এসে দেখতে লাগলাম সেই চিরচেনা জায়গাগুলো। কত স্মৃতি জড়িয়ে আছে, শুধু নীলার সাথে না, মীরার সাথেও। সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে গেছিল। কোথায় থাকতে পারে নীলা? নাকি এখনও আসেনি? সেই চিরচেনা আম গাছটার নিচে বেঞ্চের দিকে এগিয়ে গেলাম।
না, নীলা এসে পড়েছে, হয়তো বসে আছে। আমি গিয়ে বসতেই নীলা বিশ্ব জয় করা হাসি দিল। আমি জানতাম তুমি আসবে। আমি কোনো কথা বললাম না। কথা বলছো না যে? কি বলবো? আগে তো অনেক কথা বলতে, বাচ্চামি করতে। এখন আর বাচ্চা হওয়ার শখ নেই, আমার নিজেরই এখন বাচ্চা আছে। খুব কড়া কড়া কথা বলতে শিখে গেছো। সেদিনও তুমি বলেছিলে। খুব ঘৃণা করো আমাকে। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। অনেক। তোমার তো অজানা থাকার কথা না। হুম। মাথা নিচু করে বলল নীলা। বিয়ে করনি কেন? কি দরকার আর কারো ছলনার পাত্র হওয়ার? নুসরাতকে তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় করবে কি করে? পারবে তুমি? দেখতে তো পারছো, পারছি কি না। মেয়েটা খুব ভালো, মায়ের ভালোবাসার কাতর। এভাবে বড় করে তোলা ঠিক না। ওর একটা আম্মুর প্রয়োজন। সেটা দেখার ব্যাপার আমার, তোমার না। কিন্তু এভাবে মায়ের ভালোবাসা ছাড়া মেয়েটাকে কত বড় করবে তুমি? ও যখন প্রশ্ন করবে ওর মা কোথায়, তখন কি জবাব দিবে? নুসরাত জানে ওর আব্বুও আমি আর আম্মুও, তাই কখনো মায়ের কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবে না। বাচ্চাদের মন তো, মা ছাড়া কোনো বাচ্চাই বা বেড়ে উঠতে পারে। আচ্ছা, একটা কথা বলি। আমাকে নুসরাতের আম্মুর অধিকার দেওয়া যায় না? কি বললে? না, কিছু না। আচ্ছা, এখানে ডাকার মানে? এমনি, তোমাকে দেখিনি অনেক বছর হলো তো, সেই জন্য। মিথ্যা কথা। কি? এই যে আমাকে দেখোনি অনেক বছর হয়ে গেল, এটা কিভাবে? কারণ তুমি প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে দেখতে আমাকে স্কুলের গেটের সামনে, যখন আমি নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। তুমি দেখলে কিভাবে? নুসরাত যেদিন তোমার কথা বলেছিল সেদিন থেকেই আমি তোমাকে লক্ষ্য করছি। আবছা দেখেছিলাম। নুসরাত কি বলেছে? তুমি ওকে শিখিয়ে দিয়েছো জানো, ও তোমাকে আম্মু ডাকে। নীলা নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা নীলা, এখন কি চাও তুমি? মানে? আমার দিকে তাকালো। মানে বলছি, আমার মেয়ের পেছনে পড়েছো কেন? তারপর আমার সাথে দেখা করা, পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া, এসবের কারণ কি? চাওয়াটা কি তোমার? আমি প্রশ্ন ছুঁড়ে মারলাম নীলার দিকে। নীলা আমার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আমার যেন বিষ বিষ করছে। তোমাকে আর তোমার মেয়েটাকে। কি বলছো স্পষ্ট করে বলো। বিরক্ত হচ্ছ কেন? তো কি করব? তোমার মতো তো আমি বেকার বসে নেই, আমার কাজ আছে। আর তোমার তো কাজ শুধু ছলনাটাই। নীলা এবার নিচের দিকে তাকিয়ে আছে, কাঁদছে বোধ হয়। আর কিছু বলার থাকলে বলতে পারো, আমি অফিসে যাব। না, নেই, তুমি যাও। তবে কখনো আবার দেখা হয় প্লিজ ছলনাময়ী শব্দটা আর ব্যবহার করো না, প্লিজ। পাগলকে তো পাগলই বলবে মানুষ, তাই না? কিন্তু নীলা আর কিছু বলল না। আমি চলে আসলাম, গাড়ি স্টার্ট করে এবং অফিসে ফিরলাম। নীলা আরও কিছুক্ষণ বসে থাকলো পার্কে। কাব্যের মুখে ছলনাময়ী শব্দটা শুনলে খুব কষ্ট হয় নীলার। কি কারণে ও আজ কাব্যর চোখে ছলনাময়ী? সেই দিনের ফোনে অভিনয় করাটাই কি আমার ছলনা ছিল? কাব্যের ভালোর জন্য তো আমি অভিনয়টা করেছিলাম সেদিন, তাহলে আজ কাব্য চোখে আমি ছলনাময়ী কেন? নীলার চোখ দিয়ে অঝর ধারায় জল পড়ছে। এদিকে আমি একটু তো অবাকই হচ্ছি। নীলা এখনও অবিবাহিত, বিষয়টা ভাবাচ্ছে আমাকে। বিয়ে করেনি কেন এখনও? কি সমস্যা ওর? বিয়েতে অ্যালার্জি নাকি? হয়তো নীলার খারাপ চরিত্রের কারণে পাত্রপক্ষ ওকে পছন্দ করে না, হবে হয়তো। কতটা ছেলের সাথে ওর রিলেশন কে জানে। তারপর সন্ধ্যায় অফিস থেকে ফিরলাম। নুসরাত ঘুম থেকে উঠে পড়েছিল তখন। আব্বু, তুমি আজও আমাকে রেখে অফিসে চলে গেছিলে? আচ্ছা সরি, কিন্তু মামুনি, আব্বুর অফিসের কাজ করবে কে যদি অফিসে না যাই? আমার থেকে কাজ বড়? হ্যাঁ, তুমি তো এখনো পিচ্ছি, আর কাজ তো বড় মানুষই করে, তাই কাজ বড়। কি দুষ্ট বুদ্ধি তোমার, আমাকে বোঝানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে বোঝানোটা আমার ভুল হয়েছে। তুমি তো পাকা বুড়ি, তাই না? তারপর রাতে খাওয়া দাওয়া সেরে নুসরাতকে ঘুম পাড়িয়ে দিলাম। মীরার কথা খুব মনে পড়ছে আজ। ছাদে গেলাম। সিগারেট খাওয়ার অভ্যাস নেই আমার, তবুও কেন জানি অফিস থেকে আসার সময় নিয়ে এলাম। একটা সিগারেট জ্বালাতে ফুঁকতে ছাদের পরিবেশটা অবলোকন করতে লাগলাম। পকেটে ফোন ভাইব্রেট করছে, বের করে দেখলাম আননোন নাম্বার থেকে ফোন, তবুও রিসিভ করলাম, দরকারি হতে পারে। হ্যালো, কে বলছেন? ওপাশে নীরব। হ্যালো, কথা বলছেন না যে? তবুও কেউ কথা বলছে না।
ফোন দিয়েছেন কেন? ফাজলামি করার জন্য? যত সব। কেটে দিলাম। ফাজলামি করার আর জায়গা পায় না। ফোন দিয়েছে অথচ কথা বলছে না। যত সব পাগলের কারখানা। ওদিকে মোবাইলে হাতে বসে আছে নীলা। একটু আগে কাব্যকে কল করেছিল, কোনো কথা বলেনি নীলা, কাব্যই বলেছে। রাগ করে ফোনটাও কেটে দিল। এত রাগ ছেলেটার, এতটুকুতে রেগে যায়। মেয়ের বাবা হয়ে গেছে অথচ রাগ কন্ট্রোল করতে শেখেনি। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। নুসরাত তখন উঠে গেছে। চোখ খুলে দেখলাম নুসরাত আমার দিকে তাকিয়ে আছে। আমি হাই তুলতে তুলতে বললাম, গুড মর্নিং মামুনি। নীরব নুসরাত তাকিয়ে আছে আমার দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছো মামুনি? একটা জিনিস দেখছি। কি? দাদু বলল আমি নাকি দেখতে তোমার মতো, তাই দেখছিলাম আর কি। ও এই কথা তাহলে। এত পাকা কথা শেখো কোথা থেকে? আমার আম্মুর থেকে। কথাটা শুনেই আমি হকচকিয়ে গেলাম। অবাক হয়ে তাকালাম নুসরাতের দিকে। কি বললে? আম্মু থেকে? কে আম্মু? কেন তুমি? মানে? আরে ভুলে গেলে? তুমি না বললে তুমি আমার আব্বু, তুমি আমার আম্মু। ও, আমি তো অবাক হয়ে গেছিলাম নুসরাত কার কথা বলছে এটা ভেবে। আচ্ছা এখন ওঠো, ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নুসরাতকে স্কুলে রেখে আমি অফিসে চলে এলাম। কাব্য এসেছিল, নুসরাতকে রেখেই চলে গেল। মুখটা ভালো করে দেখতেই দিল না। এত তাড়া কিসের? একটু দাঁড়ালেই তো হয়। নুসরাত আমাকে দেখেই হাত নাড়ালো। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। তোমাকে না বললাম আম্মু ডাকতে আমাকে? আব্বু তো মানা করলো আর তোমাকে আন্টি ডাকতে বললো। ও, একটিবার আম্মু ডাকবে? নীলা বরাবরই বাচ্চা পাগলি, বাচ্চাদের লাইক করে। ও বাচ্চাদের মুখ থেকে আম্মু ডাকটা শুনতে চায়, কিন্তু সেই সৌভাগ্য তো নীলার নেই। নুসরাত কিছুক্ষণ ভাবলো, তারপর আমারও আপনাকে আম্মু ডাকতে ইচ্ছা করে। নীলা খুশি হলো। তাহলে ডাকো। কিন্তু আব্বুকে বললে তো রেগে যায়। তোমার আব্বুকে বলতে হবে না। আপনি আব্বুকে বলবেন না তো যে আমি আপনাকে আম্মু ডেকেছি? না, বলবো না। আচ্ছা ডাকবো তাহলে। ডাকো। আম্মু। নীলা কোলে তুলে নিল নুসরাতকে, গালে পাপ্পি দিতে লাগলো। চোখ দিয়ে অশ্রু ঝরে গেল নীলার। দুপুরে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নুসরাতের স্কুলের গেটের সামনে গেলাম। ভিতরে প্রবেশ করে নুসরাতকে খুঁজতে লাগলাম, পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। কোথায় গেল নুসরাত? মোবাইলে কল এলো, না দেখেই রিসিভ করলাম। নুসরাতকে খোঁজা লাগবে না, নুসরাত আমার কাছে আছে। কে বলছেন? কণ্ঠটাও অপরিচিত হয়ে গেল তোমার কাছে। নীলা বলছি। নুসরাতকে তুমি কিছু বলার আগেই কেটে দিল। কি করতে চাইছে নীলা? নুসরাত ওর সাথে মানে কোথায় নিয়ে গেছে নুসরাতকে ও? নুসরাতের কোনো ক্ষতি করবে না? নুসরাতের কোনো ক্ষতি করবে না তো নীলা? প্রচুর টেনশন হচ্ছে আমার। মেয়েটা কিছু হলে আমি কাউকে ছাড়বো না। নীলার মোবাইলে কল করলাম, কিছু সময় পর রিসিভ করলো। হ্যালো, আমার মেয়ে কোথায়? কোথায় নিয়ে গেছো ওকে? আরে চিন্তিত হচ্ছ কেন? নুসরাত আমার সাথেই আছে, আমাদের বাসায়। তারপর ফোন রেখে গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম। উদ্দেশ্য নীলাদের বাসা। নীলাদের বাসায় সামনে এসে গাড়ি থামালাম। বেশ অনেক বছর পর এলাম এই বাড়িতে। গাড়ি পার্ক করে ভেতরে ঢুকলাম। দরজায় কলিং বেল টিপলাম। আঙ্কেল দরজা খুললো। আমাকে দেখে অবাকই হলো। কাব্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, বলে এদিক সেদিক তাকাতে লাগলাম। কি খুঁজছো? আসলে আমার মেয়ে নুসরাতকে খুঁজে পাচ্ছিলাম না। নীলা বলল ও নুসরাতকে বাড়ি নিয়ে এসেছে, তাই। চিন্তা করো না, নুসরাত তো নীলার সাথেই আছে। না আসলে আঙ্কেল। কি ভাবছো নীলা নুসরাতের ক্ষতি করবে? না আঙ্কেল, মানে তুমি জানো না কাব্য, নীলার তোমার জন্য কতটুকু ভালোবাসা জড়িয়ে রেখেছে। কতটুকু ভালোবাসলে কেউ এত বড় স্যাক্রিফাইস করতে পারে? আমার জন্য নীলা ভালোবাসা জমিয়ে রেখেছে মানে? আমি অবাক হয়ে বললাম। আমি সেদিন নীলাকে তোমার সাথে অভিনয় করতে বলেছিলাম ফোনে, যার কারণে নীলা আজও কষ্ট পায় তোমাকে ভেবে। অভিনয় মানে? হ্যাঁ, নীলা সেদিন ফোনে যা কিছু বলেছিল সব অভিনয়। আমি আশ্চর্যিত। কি বলছেন আঙ্কেল? নীলা অভিনয় করেছে মানে? বলে অবাক বিষয় নিয়ে তাকিয়ে আছি আঙ্কেলের দিকে। তারপর নীলার আব্বু সব ঘটনা খুলে বললেন। সব শুনে আমি অবাক হয়ে গেলাম। নীলা এত কিছু করলো আমার জন্য, এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল।
আর আমি কিনা প্রতিনিয়ত নীলাকে প্রতারক আর ছলনাময়ী ভাবছিলাম, আর এগুলো বলে নীলাকে কষ্ট দিচ্ছিলাম। কতটা ভালোবাসলে কেউ এত বড় স্যাক্রিফাইস করতে পারে? নীলা আমাকে এতটা, আমাকে আটকে দিয়ে আঙ্কেল বললেন। নীলার রুমে গেলেই তা বুঝতে পারবে। তারপর উপরে একটা রুম ইশারা করে দেখালেন। আমি আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। নীলার রুমের সামনে এসে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেয়ালের দিকে চোখ পড়তেই আমার চোখ ধা দিয়ে উঠল। আস্তে আস্তে রুমে ঢুকলাম। পুরো রুম জুড়ে আমার ছবি টাঙানো, কয়েকটা ছবি আমার আর নীলার। প্রত্যেকটা দেয়াল জুড়েই আমার ছবি। ছবিগুলো বড় করে লেখা আমার কাব্য। এগুলো আমি কী দেখছি? আমি যে মেয়েটাকে এত বছর ঘৃণা করে এসেছি, ছলনাময়ী বলে অপবাদ দিয়েছিলাম, আমার প্রতি তার ভালোবাসায় আজ ওকে মায়াবতী বলতে ইচ্ছে করছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো হঠাৎ। এতটা বছর নীলা আমার স্মৃতিগুলো আগলে রেখে বেঁচে আছে। এখন বুঝলাম কেন বিয়ে করেনি ও। আমি এতটাই কষ্ট দিলাম নীলাকে। সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি। তখন নীলাকে খুঁজতে লাগলাম। রুমে না পেয়ে নিচে গেলাম। আঙ্কেল বসে আছেন সোফায়। আঙ্কেল, নীলা আর নুসরাত কোথায়? খুব অস্বস্তি তো লাগছিল আমার আঙ্কেলের সামনে। একসময় ওনারই মেয়ের বয়ফ্রেন্ড ছিলাম আমি। ছাদে মনে হয়। তুমি নীলার রুমের পাশ দিয়ে গিয়ে ছাদের সিঁড়ি পাবে, ছাদে আছে হয়তো। আমি আঙ্কেলের দেওয়া পথ অনুসরণ করলাম। ছাদে যাওয়ার সিঁড়িও পেলাম। ছাদে গিয়ে দেখলাম নীলা নুসরাতকে কোলে নিয়ে দোলনায় বসে আছে। আমি ইতস্তত বোধ করলাম। এতদিন যেহেতু জানতাম না যে নীলা আমাকে এখনও ভালোবাসে, কিন্তু এখন তো জানলাম সেটা। নীলা, আমার কণ্ঠ শুনে নীলা ঘুরে তাকালো। একটু অবাকই হলো। কাব্য, তুমি এখানে? আমি বললাম তো নুসরাত আমার কাছে আছে। আসতে পারি না? না, সেটা না, তবে অনেক বছর পর আসলে একটু অবাকই হচ্ছি। কিন্তু অবাক হওয়ার কথা না, যেহেতু তোমার মেয়ে এক ছলনাময়ের কাছে, সেহেতু তুমি তোমার মেয়েকে নিতে আসবেই। নুসরাত আমাকে দেখে আব্বু বলে আমার কোলে এসে উঠল। সরি। কেন? তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমাকে শুধু ছলনাময়ী ভেবেছি। নীলার চোখে পানি। দোলনা থেকে উঠে আমার কাছে এলো। বিশ্বাস করো কাব্য, আমি সত্যিই ছলনাময়ী না। আমি কোনো খারাপ মেয়ে না। বলেই জোরে জোরে কেঁদে দিল। জানি আমি। ক্ষমা করে দিও আমাকে। না না, ক্ষমা চাইছো কেন? তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ফুলটা তোমাকে অপবাদ দিয়েছি। নীলার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়লো তখন। আচ্ছা, এখন যাই, বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে বলে আমি ঘুরতেই নীলা আমার হাত ধরে নিল। আমাদের সাথে লাঞ্চ করা যায় না কাব্য? আম্মু অপেক্ষা করছে তো। বলে দাও অন্য কোথাও করে নিবে। তারপর নিচে এলাম। চা নাস্তা করে লাঞ্চে বসলাম। খাবারটা খুব ভালো হয়েছে। কে রেঁধেছে? আমি নীলার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে ও। খাচ্ছে না, আমার খাওয়া দেখছে শুধু। তুমি রাঁধতে পারো? আমি আর কিছু বললাম না। আগে আমি আর নীলা প্রায় ঝগড়া করতাম রান্না করা নিয়ে। আসলে নীলা রান্না করতে পারতো না, বলতো বিয়ের পরে কিন্তু তুমি রান্না করে খাওয়াবে। তুমি থাকতে আমি রান্না করব কেন? আমি তো রান্না পারি না, তাই তোমাকেই করতে হবে। ইম্পসিবল। আমার কতদিনের শখ, বিয়ের পর আমার বউয়ের হাতে রান্না খাবো, আর তুমি কিনা বলছো আমি রাঁধবো? হ্যাঁ, তোমাকেই রাঁধতে হবে। না, তোমাকে। এসব নিয়ে প্রায় ঝগড়া হতো। আর সেই নীলা এখন রান্না বান্না সব পারে। লাঞ্চ শেষে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নীলাদের বাসা থেকে বের হচ্ছিলাম। পেছন থেকে নীলা ডাক দিল। কাব্য, ভেবে দেখো নুসরাতের বিষয়টা। আমি কিছু বললাম না। এটা নুসরাতের জন্য জরুরি। তারপর নুসরাত নীলাকে টাটা দিল আর আমরা বেরিয়ে আসলাম নীলাদের বাসা থেকে। নুসরাতকে বাসায় রেখে অফিসে গেলাম। সারাদিনের প্যারা সহ্য করে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। গোসল করে নিলাম। রুম থেকে বের হতেই দেখলাম সবাই বসে আছে নিচে। আমিও গেলাম। কি হয়েছে? কোনো সমস্যা? কি? এভাবে আর কতদিন কাব্য? কিভাবে কতদিন? কপাল কুঁচকে বললাম আমি। আর আম্মুর কথাটা বোঝার চেষ্টা করছি। তোর সাথে তুই পিচ্চি মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কি বলছো? বুঝিয়ে বলো আম্মু। এই বয়সে নুসরাত মায়ের আদর ভালোবাসা ছাড়া বেড়ে উঠবে কি করে? ওর একটা আম্মুর প্রয়োজন। তোমরা তো আছোই, আর কি চাই? আমরা কি নুসরাতের মায়ের অভাব পূরণ করতে পারবো? কেন পারবে না? কারণ আমরা ওর মা না। প্রত্যেকটা শিশুরই মাতৃ ভালোবাসা প্রয়োজন, যেটা থেকে নুসরাত বঞ্চিত। কিন্তু আম্মু তো ওকে। মায়ের অভাব বুঝতে দিচ্ছিস না, তাই তো? তুই কি জানিস মেয়েটা অসুখে ভুগলে আম্মু আম্মু বলে কোকায়?
বেশিরভাগ সময় একা একা কাটায়, ভাবনা মগ্ন থাকে। তুই কি জানিস ওর এই ভাবনাটা কি? ওর ভাবনাটা ওর মাকে নিয়ে। সেদিন আমাকে প্রশ্ন করেছিল। আচ্ছা দাদু, আমার আম্মু কোথায়? আমার কাছে আসে না কেন? আমাকে আদর করে না কেন? আমার আম্মু দেখতে কেমন দাদু? আচ্ছা এখন তুই বল নুসরাতকে তখন আমি কি জবাব দিতাম? তোমরা কি আমার জায়গাটা বুঝতে পারছো না? আমি এখন কি করে আরেকটা বিয়ে করি বলো? তোর জন্য না হয় তোর মেয়ের জন্য কর, নুসরাতকে কষ্ট দিস না তুই। আমি আর কিছু বললাম না, রাগে উপরে উঠে ছাদে চলে গেলাম। কেউ আমাকে শান্তিতে থাকতে দিবে না। সবাই কি বুঝতে পারছে না যে আমি কি পরিস্থিতিতে বেঁচে আছি? মীরাকে ছাড়া আমি কাউকে ভাবতেই পারি না। কি করে মীরার জায়গা অন্যকে বসাবো? মীরা কেন এরকম করলো? কেন আমার সাথে ছলনা করলো আমার মায়াবতী? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। একটা সিগারেট ধরিয়ে একের পর এক ফুঁকতে লাগলাম। মোবাইলে রিং হচ্ছে। 2-3 বার আসার পর ফোন ধরলাম। নীলার ফোন। কাব্বু, হুম। কি করছো? নুসরাত কি করছে? কিছু না, নুসরাত ঘুমাচ্ছে। ও তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কেমন? মনে হয় তুমি কাঁদছো। না, কাঁদবো কেন? তোমার শুনতে ভুল হচ্ছে। হয়তো কোনো বিষয় নিয়ে টেনশনে তুমি। হুম। আমাকে বলা যায়? বাসার সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে, বুঝতে পারছি না কি করি। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই তোমার আরেকটা বিয়ে করা উচিত। নীলা তুমিও একই কথা বলছো। মন খারাপ করে বললাম। এটা তোমার আর নুসরাত দুজনের জন্যই প্রয়োজন। আমি কিছু বললাম না। ভালো করে ভেবে দেখো। হুম। এখন রাখি, বাই। বাই। আসলেই আমার মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। মা ছাড়া কী করে বা বড় হতে পারে কোনো সন্তান? কিন্তু মীরার জায়গায় অন্যকে বসাবো কি করে আমি? আর অন্য কেউ যদি আমার নুসরাতকে কষ্ট দেয় তাহলে? কিন্তু আমার মেয়েটার তো একটা আম্মু চাই। মায়ের জন্য এতটাই আকুল মেয়েটা। আর যাই করি, নুসরাতের মায়ের ভালোবাসাটা বোধ হয় আমি পূরণ করতে পারবো না। ওদিকে নীলা বারান্দায় পায়চারি করছে। একবার ইজি চেয়ারে বসছে, আরেকবার উঠে এই কর্নার থেকে ওই কর্নারে পায়চারি করছে। কাব্যকে বিয়ে করার জন্য বলছি আমি। কি করি? আমি তো নিজেই কাব্যকে ভালোবাসি। কাব্যকে পেয়েও এখন আবার হারিয়ে ফেলবো নাকি? এটা কিছুতেই হতে পারে না। কাব্যকে ছাড়তে পারলেও নুসরাতকে আমি ছাড়তে পারবো না। নুসরাত শুধু আমার মেয়ে। কত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। আমার এখনো কাব্যকেই চাই, কিন্তু কাব্যকে বলবো কি করে? ওকে ছাড়া এখন আর বাঁচা অসম্ভব। কেন আবার ফিরে আসলো আমার জীবনে? নুসরাতই বা কেন এলো আমার জীবনে? নীলা অনেক ভেবে ফোন করলো কাব্যকে। এদিকে আমি নীলা আর সবার কথাটাই ভাবছিলাম, আসলে কি আমার আরেকটা বিবাহ করা উচিত? এমন সময় নীলার ফোন রিসিভ করলাম। বলো নীলা। না মানে? আরে মানে করছো কেন? বলো। কথাটা বলার পর হয়তো তুমি উত্তেজিত হয়ে যাবে। আরে কি বলবে সেটা তো বলো। আমি নীলার আম্মু হওয়ার অধিকারটা চাই। বলেই নীলা কেঁদে দিল। মোবাইলের ওপাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। নীলার কথায় আমি অবাক হয়ে গেলাম। নীলা কি বলছো এসব? সত্যি বলছি। জানো আমি এখনো বিয়ে করিনি কেন? শুধু তোমার জন্য। কিন্তু নীলা সেটা তো সম্ভব না। মীরার ভালোবাসার বাঁধন থেকে আমি নিজেকে ছাড়াতে পারছি না। লাগবে না তোমার ভালোবাসা। শুধু নুসরাতের আম্মুর অধিকারটা দিলেই চলবে। নুসরাতের আম্মু ডাক্তার প্রতি আমার মায়া পড়ে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নীলা কি বলছে এসব? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো? কথা বলছো না কেন? প্লিজ কথা বলো, প্লিজ। নীলা শান্ত হও, কেঁদো না প্লিজ। আর আমাকে কিছু সময় দাও। ওপাশ থেকে ফোপানোর আওয়াজ আসছে। প্লিজ কেঁদো না। ওকে এখন রাখি। ফোনটা কেটে দিলাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। ছাদের এক কোণে রেলিংয়ে ধরে আকাশের দিকে তাকালাম। মিটমিট করে চলে ওঠা তারাগুলোকে দেখতে লাগলাম। উপরওয়ালা আমার সাথে এমন খেলা কেন খেলছেন? কি অপরাধ করেছি আমি? প্রথমে নীলাকে ছাড়া আমার নিজেকে প্রাণহীন মনে হতো। পরে আমার জীবনে মীরা এলো, উপরওয়ালাও তাকে নিয়ে গেলেন। আর এখন একদিকে আমার মেয়ে আর অন্যদিকে নীলার নিঃস্বার্থ ভালোবাসা। কি করব বুঝতে পারছি না। এ কেমন পরীক্ষা? নীলার ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আর আমার মেয়েটার মায়ের অভাব পূরণের জন্য একটা মা চাই। কিন্তু আমি যে অসহায়। মীরার অস্তিত্ব যে এখনও আমার মনে বিরাজমান রয়েছে। মীরাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। নীলাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কত কষ্ট পেয়েছে মেয়েটা। আমাকে পেয়ে মেয়েটার মনে হয়তো এতটুকু আশার আলো জ্বলে উঠেছে। ওদিকে নীলা বিছানায় শুয়ে আছে।
ওর বুকে আমার ফ্রেমে বাঁধানো ছবি, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভাবছে কাব্য কি মেনে নিবে আমাকে? বিয়ে করবে কি আমাকে? কাব্যর কাছ থেকে এত দূর আসার পরেও কেন আবার ফিরে এলো কাব্য? কেন আবার আমার জীবনের সাথে জড়িয়ে গেল ও? আর কাব্যের মেয়েটা এত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। সেদিন যখন নুসরাত আমাকে আম্মু ডাকলো, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়েছে। নিজেকে কেমন যেন মামা মনে হচ্ছিল। নুসরাত আমার সাথে থাকলে আর কিছুই প্রয়োজন নেই আমার। একটা মায়ের সবচেয়ে খুশির সময় তখন, যখন তার মেয়ে তাকে আম্মু বলে ডাকে। নিজেকে তখন পরিপূর্ণ মনে হয়। নুসরাতকে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে চাই আমি। আমার আর কিছুর প্রয়োজন নেই। এসব ভেবে দুকড়ে কেঁদে উঠল নীলা। তারপর কখন যে ঘুমিয়ে পড়লো টেরই পেল না। এদিকে আমি ছাদে আর না থেকে রুমে গেলাম। নুসরাত ঘুমিয়ে আছে, গালের নিচে দুহাত দিয়ে ঘুমিয়ে আছে। খুব মায়াবী লাগছে, একদম মীরার মতো লাগছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে পাশে শুয়ে পড়লাম। নুসরাতকে নিজের বুকে আগলে রাখলাম। তখন একটা প্রশান্তির ছায়া নেমে আসলো। চোখ বুঝে নিলাম এবং ঘুমিয়ে পড়লাম। কেমন আছো কাব্য? এটা তো মীরার গলার স্বর। দরজার দিকে তাকিয়ে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। জানো না বুঝি? জানি ভালো নেই, কিন্তু কি করব বলো তো? উপরওয়ালা যে চান না আমরা একসাথে থাকি। কিন্তু আমরা তো চাই। মীরা একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন কতদিন পর দুজন দুজনার সামনে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মৃত্যুর আগে তুমি একটা কথা দিয়েছিলে, মনে আছে? কি? যে আমার কিছু হলে তুমি আমার মেয়েকে সর্বোচ্চ দিয়ে খুশি রাখবে, মায়ের মতো করে আগলে রাখবে, কোনো কষ্ট হতে দেবে না। কিন্তু তুমি সেটা করছো কি? মানে আমার মেয়েটা যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে সেটা জানো তুমি? কি বলছো এসব? তুমি তোমার কথা রাখোনি কাব্য। কিভাবে? নুসরাত ওর আমর স্নেহের অভাবে ক্ষীণভাবে বড় হচ্ছে। মেয়েটার মায়ের ভালোবাসার অভাবে ভিতরে ভিতরে কাতর হয়ে গেছে। অনেক কষ্ট সহ্য করে বড় হচ্ছে মেয়েটা। কিন্তু আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তুমি পারছো না কাব্য। আমি কিছু বললাম না। তাই তো। কিন্তু এখন তো তুমি এসে গেছো। মীরা হাসলো, নিষ্প্রাণ হাসি। কি হলো, হাসছো যে? আমি চাই তুমি আর একটা বিয়ে করো, আর আমার মতোই ভালোবাসবে তাকে। আর আমার মেয়েটা তার আম্মু আর আম্মুর ভালোবাসা পেয়ে যাবে। কি বলছো এসব? হ্যাঁ, সত্যি বলছি। তোমাকে কিন্তু তোমার কথাটা রাখতেই হবে। কিন্তু তুমি তো আছোই। আমি নেই। মানে? আমি চাইলেও তোমার সাথে আসতে পারবো না। কি বলছো এসব? হ্যাঁ, আমি শুধু তোমার কল্পনায় কাব্য। মানে? কিছু না, আমার যেতে হবে এখন। ভালো থেকো, আর আশা করি আমার কথাটা রাখবে। এ কি, মীরা চলে যাচ্ছে? মীরা, কোথায় যাচ্ছ তুমি? মীরা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, মায়াবী মুখটা ভাসছে। মীরা দাঁড়াও। আমি দৌড়ে মীরাকে ধরতে গেলাম, কিন্তু এ কি, আমি যতই এগোচ্ছি মীরার তত দূরে চলে যাচ্ছে। হঠাৎ মিলিয়ে গেল ওই নীল আকাশে। মীরা! চিৎকার দিয়ে জেগে উঠলাম আর ঘামতে লাগলাম। পাশের টি টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি খেলাম। তার মানে এতক্ষণ সব স্বপ্ন ছিল। কতদিন পর মীরাকে দেখলাম। কেন চলে গেল ও? পাশে তাকিয়ে দেখলাম নুসরাত ঘুমিয়ে আছে। মোবাইল হাতে নিয়ে দেখলাম 2টা বাজে। এত রাতে ঘুম ভাঙলো। বারান্দায় গেলাম, চেয়ারে বসে স্বপ্নের কথা ভাবতে লাগলাম। তার মানে মীরাও চায় আমি বিয়ে করি, আর নুসরাত সত্যি সত্যি কষ্ট পাচ্ছে। না, আর কষ্ট দিব না আমার মেয়েকে। আর মীরাকে দেয়া কথাটা আমাকে রাখতেই হবে। হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করব। কাকে? নীলাকে। মেয়েটাকে বিয়ে করলে তো ওর জীবন ছারকার হয়ে যাবে। আমার কাছ থেকে হয়তো বা ভালোবাসা পাবে না, কিন্তু নীলাকে তার ভালোবাসার প্রতিদান দিতেই হবে। আমার জন্য এত কিছু করলো মেয়েটা, আমি এটুকু করতে পারবো না? ভোর হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। বেলা বাড়তে লাগলো। সকালের নাস্তার জন্য ডাকছে আম্মু। নুসরাত এখনও ঘুমিয়ে আছে। নুসরাতকে জাগালাম। আব্বু! কি ডাকছো কেন? উঠবে না? নাস্তা করতে হবে তো। আজ তো ছুটির দিন, আর একটু ঘুমাই। ঘুমাবে? নাস্তা করবে না? পরে করব, তুমি করে নাও। কিন্তু আমি তো তোমাকে ছাড়া নাস্তা করতে পারবো না মা। উফ আব্বু, ওকে চলো। নুসরাতকে মুখ ধুয়ে নিচে গেলাম, নাস্তা করে নিলাম। নুসরাত তখন খেলায় ব্যস্ত। আমি ভাবতে লাগলাম স্বপ্ন, নুসরাত, নীলা, মীরা, সবার কথা বারবার গুলিয়ে ফেলছি। কি করব বুঝতে পারছি না। বোধহয় পাগল হয়ে যাব। দুপুরের দিকে নিচে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি নিচে গিয়ে সবার সাথে বসলাম।
আমি বিয়ে করতে চাই। সবার গল্প করা থেমে গেল, সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। কি কি হলো? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। তো আমরা কি মেয়ে দেখা শুরু করব? না, আমি একজনকে বেছে নিয়েছি। বেছে নেওয়াও শেষ? তোমরা সবাই এমন করছো কেন? মেয়েটাকে নীলা। মানে কোন নীলা? কয়জন নীলার সাথে আমি প্রেম করেছি। তার মানে তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ। আব্বু এত সময় চুপ ছিল, এখন মুখ খুললো। পাগল হয়ে গিয়েছিস নাকি? কয়েক বছর আগে তোর সাথে কি ঘটেছিল ভুলে গিয়েছিস? হ্যাঁ মনে আছে, ভুলিনি। তাহলে তোমরা কি আমার কথাগুলো ভালো করে শুনবে? হ্যাঁ বল। তারপর আমি সব খুলে বললাম। সবাই তখন নীরব। যা বুঝলাম, নীলা মেয়েটাই তোর আর নুসরাতের জন্য বেস্ট। আমি কিছু বললাম না। তো এখন কি করবি? তোমাকে আরেকটা বিয়ে করাবো। আহা, রেগে যাচ্ছিস কেন? কাজী অফিসে বিয়ে করে নিব। নুসরাতের চোখের সামনে সম্ভব না। তুই যা ভালো মনে করিস। তারপর এসব বলে আমি উপরে চলে গেলাম। নীলাকে ফোন করলাম। ও পাশে নীলা মোবাইল হাতে বসেছিল, আমাকে ফোন দিবে কি না কি ভাবছিল। তখনই আমার ফোন সাথে সাথে রিসিভ করে নিল। হ্যালো নীলা। হ্যাঁ বলো। তোমার সাথে কথা আছে, একটু দেখা করবে? কখন? এখন পারবে? আচ্ছা আসছি। পার্কে এসো। জানি। ফোন কেটে দিলাম। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম নীলা বসে আছে ব্রেঞ্চে। আমি গিয়ে পাশে বসতেই ঘুরে তাকালো। খুব মায়াবী লাগছে নীলাকে। পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ। কোনো সন্দেহ? আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করছো? নষ্ট কোথায়? যা চেয়েছিলাম তার চেয়ে বেশি কিছু পেয়ে যাচ্ছি। কি চেয়েছিলে? ভালোবাসা? সেটা হয়তো আমি দিতেও নাও পারি। আমি যে অন্য কারো বাঁধনে বাঁধা। জানি, কিন্তু নুসরাতকে যে মেয়ে হিসেবে পাবো, আমার আম্মুর ডাক শোনাটা যে পূর্ণ হবে। ও তাহলে চলো। কোথায়? কাজী অফিসে। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারছি কি হলো। চলো। তুমি সত্যি বলছো কাব্য? হ্যাঁ। নীলা আমার দিকে তাকিয়ে আছে। তারপর নীলাকে নিয়ে কাজী অফিসে আসলাম। সাক্ষীর জন্য আমার বেস্ট ফ্রেন্ডকে ডাকলাম। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নীলা এখনও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। নীলা স্বাভাবিক ড্রেসে রয়েছে। সরি, তোমাকে শাড়ি পরতে দেইনি, কারণ নুসরাতের সামনে এমন কিছু চাই না। না ঠিক আছে। তারপর নীলাকে নিয়ে বাড়ি ফিরলাম। সবাই তখন নুসরাতকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি। নিচে এসে দেখলাম নুসরাত খুব খুশি। নীলাকে আন্টি আন্টি ডাকছে। মামুনি। নুসরাত দৌড়ে আমার কাছে এলো। আজ তোমাকে তোমার আম্মুর সাথে দেখা করিয়ে দিব। সত্যি? আমার গালে ধরে খুশিতে চোখ বড় বড় করে বলল, চোখে হাসির ঝিলিক। তাহলে নিয়ে যাও আম্মুর কাছে। আমি নুসরাতকে কোলে নিয়ে নীলার কাছে গেলাম। নীলা। নীলা আমার দিকে ঘুরে তাকালো। তোমার মিসেসই তোমার আম্মু। সত্যি? তাহলে এতদিন বলনি কেন? এমনি। যাও আম্মুর কাছে। নুসরাত লাফিয়ে গেল নীলার কাছে। নীলাকে জড়িয়ে ধরলো, যেন আর ছাড়বেই না। নীলা কেঁদে দিল। নুসরাতের গালে চুমু দিতে লাগলো। আম্মু আম্মু, আমাকে ছেড়ে আমার থেকে দূরে দূরে থাকবে না তো আর? কখনো না। আর একবার আম্মু বলে ডাকো। আম্মু। আমার লক্ষ্মী মামুনি। বলে আঁকড়ে ধরলো। আজ প্রথম নুসরাতকে এত খুশি দেখছি, যেন নুসরাত আজ পরিপূর্ণভাবে খুশি। বিকেলের খাবার খেয়ে নিলাম সবাই। বন্ধুরা বাসর ঘর সাজাতে যাচ্ছিল, মানা করে দিলাম। নুসরাতের যেন সন্দেহ না হয় যে নীলা ওর দ্বিতীয় মা। এখন না বুঝলেও বড় হলে ঠিকই উপলব্ধি করে নিবে। তাই আমি ছাদে চলে এলাম। মীরা সিগারেট খেতে মানা করেছিল, তারপর আর সিগারেট শুয়েও দেখিনি, কিন্তু এখন সেটাই আমার হাতে। রাত হয়ে গেছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। তাকিয়ে দেখলাম নীলা আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। এসব ছাইপাশ খেতে নেই। আমি কিছুই বললাম না। খুব ভালোবাসতে না মীরাকে? আমি সরসর চোখে তাকিয়ে দেখলাম। তার 1 ইঞ্চি পরিমাণ আমাকে দিলেই চলবে। বলে আমার বুকে আশ্রে পড়লো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি না চাইতেও আঁকড়ে ধরলাম। না হয় এতটুকু করি